ব্যাংকিং সেক্টরের যে আসলে অবস্থা, এটা এনবিএফআইটা না হয় আমরা বাদ দিলাম, আমরা আরেকটা প্রোগ্রাম করব, কিন্তু এই যে ব্যাংকিং সেক্টরের যে 61টা ব্যাংক, যেটা আমাদের এডিটর বলছিলেন যে মাত্র 8টা ব্যাংক, আসলে 8টা 10টা ব্যাংকের থেকে বেশি ভালো আমরা নাম বলতে পারি না। অনেকে অনেক সময় জানতে চাই যে আসলে কোথায় ডিপোজিট রাখবো। সো এটা খুবই কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায় যে আমরা খুব বেশি ব্যাংকের নাম বলতে পারি না। সো অন দ্য আদার হ্যান্ড ধরেন যে এই যে গভর্নেন্স তো আছেই, যে গভর্নেন্স ডাউন, সেন্ট্রাল ব্যাংকের রেগুলেশন উইক, সো সব কিছু ওভার দ্য ইয়ার্স এত ডিক্লাইন করেছে যে এগুলো আসলে এই যে রিকভারির যে চেষ্টাটা চলছে, এবং আপনারা এগুলোর সরাসরি স্টেক হোল্ডার, এবং যেটা মোহাম্মদ আব্দুল মান্নান স্যার, উনি ইসলামী ব্যাংকের ওই সময়ের ছিলেন, উনি 13 থেকে 17 জানুয়ারি পর্যন্ত, যখন এটা দখল হওয়া পর্যন্ত। সো তারপরে উনি এসেছেন এবং আর নতুন একটা ব্যাংকের, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল বাই এস আলম গ্রুপ, সেই ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। বাংলাদেশ ব্যাংক ওনাকে চেয়ারম্যান করেছেন, এবং সেটাকে রিস্ট্রাকচার, আমরা দেখছি যে বিভিন্ন ব্যাংক রিস্ট্রাকচার প্ল্যান নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং সরকার আগাচ্ছে। তো এখানে কিছু আমি বলবো যে কিছু স্ট্রাকচারাল, এর বাইরে যে গভর্নেন্স সমস্যা, এনপিএল, আপনার এই যে লোনের নামে টাকা বের করে নেওয়া, কিন্তু আরও কিছু কাঠামোগত সমস্যা যদি আমরা দেখি, যে বাংলাদেশের যে অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচ, এটা 3 মাসের ডিপোজিট আসলে 10 ইয়ার্স 20 ইয়ার্স ধরে চললে এটা কিভাবে ব্যাংকিং সেক্টর আসলে সাস্টেইনেবল হবে। সো এই বিষয়গুলো হয়তো আলোচনায় আপনাদের আসবে। তো আমরা আসলে যেটা এডিটর বলছিলেন যে আসলে কেন ঘটলো এবং এগুলো থেকে উত্তরণের উপায়, এবং এখানে রেগুলেটর এবং আপনারা যারা সরাসরি স্টেক হোল্ডার, আপনাদের একটা বিগ রোল আছে। আমরা আপনাদের থেকে শুনবো, এবং আমি মডারেট করার জন্য এডিটরকে রিকোয়েস্ট করছি। জি, ধন্যবাদ। আমরা শুরু করি। আমরা আমরা 3টা পর্যায়ে আপনাদের সবার কাছে আসব। 3টা পর্যায়ের প্রথমে আমরা আজকের এই অবস্থার কারণটা কি, কিভাবে আমরা এই জায়গায় পৌঁছালাম, এই ধ্বংসের দ্বার প্রান্তে বলবো আমি, যে এরকম একটা অবস্থা ব্যাংকিং সেক্টর, সেটা আমরা প্রথমে একটু আপনাদের মতো করে আপনারা বলেন, আপনারা কিভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারেন, আপনারা কি দেখেছেন, বাংলাদেশ ব্যাংকের রোলটা সেখানে কি ছিল, বাংলাদেশ ব্যাংক কেন এগুলো দেখে অন্যদিকে তাকিয়েছিল, তারপরে এই যে বারবার রিশিডিউলিংয়ের, লোন ক্লাসিফিকেশনের রুলস চেঞ্জ করে 9-6 করে, এগুলো কিভাবে আপনাদের ব্যাংকিংকে ক্ষতিগ্রস্ত করে ফেললো, এই চিত্রটা আমরা জানতে চাচ্ছি। আমি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সহকারে কথাটা এই জন্য বলতে চাই, আমি ফ্লোরটা আগে নিলাম, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই। ব্যাকগ্রাউন্ড হলো ব্যাংকিং সেক্টরটা, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা গ্রো করলো কীভাবে, সেটা যদি আমরা সামনে রাখি তাহলে সম্ভবত আমাদেরকে পরবর্তী পরিবর্তনগুলো, সংকট সৃষ্টি হওয়ার কারণগুলো আমরা বুঝতে পারবো। প্রথমত আমি এইভাবেই বলি যে 1970 সালেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বছর। তখন পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং সেক্টর একভাবে ছিল খুবই ছোট একটা, আপনার অল্প সংখ্যক শাখা নিয়ে বাংলাদেশের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হতো। 1970 সালে নির্বাচনের সময় কার নির্বাচনী ম্যানিফেস্টোগুলো আমাদের সামনে আসা দরকার, তাহলে আমরা বুঝতে পারবো তখনকার সময়ে, মানে 71 সালের 16ই ডিসেম্বর পরে যে আমরা যাত্রাটা শুরু করলাম, তার ভিত্তিতে হচ্ছে গিয়ে ওই সময়কার নির্বাচনী ম্যানিফেস্টোর একটা রোল আছে। আমি সবগুলো পার্টির নির্বাচনী ম্যানিফেস্টো মনে করতে পারছি না, কিন্তু আমি আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো অত্যন্ত স্পষ্টভাবে মনে আছে যে তারা ক্ষমতায় গেলে ব্যাংক বিমা জাতীয়করণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমার যতটুকু পাঠ আছে, আমি তখন সাংবাদিকতা করতাম, সেই হিসাবে আমার কিছুটা ওই সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে দেখার একটা সুযোগ ছিল। আমি তখন দেখেছি যে জামাত ইসলামী তখনকার, মানে পাকিস্তানের পরিস্থিতিটা বলছি, পাকিস্তানের পরিস্থিতিতে যে আমাদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো 1970 সালে, সেখানকার নির্বাচনী ম্যানিফেস্টোতে আওয়ামী লীগ স্পষ্টভাবে জাতীয়করণের কথা বলেছেন, ব্যাংক বিমা, আর এরপরে জামাত ইসলামী বলেছে ব্যাংক বিমা জাতীয়করণের কথা। এই দুইটা পার্টি বলেছিল, দুই ধরনের পার্টি, কিন্তু ব্যাংক বিমার ব্যাপারে দৃষ্টিভঙ্গি দুইটা পার্টির এক ছিল। সেটা হলো ব্যাংক বিমা কোম্পানিকে কিছু সংখ্যক মানুষের স্বার্থে ব্যবহার করা হচ্ছে, বা মুষ্টিমেয় সংখ্যক লোক ব্যাংক বিমার সুবিধা পাচ্ছেন,
সেই অবস্থাটা পরিবর্তন করে জনগণের কাছে ব্যাংকিং সেবাটা নিয়ে যাওয়া, এটাই ছিল দুই দলেরই লক্ষ্য। এবং 1971 সালে দেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ সরকার গঠন করলো এবং যথারীতি তারা তাদের কমিটমেন্ট অনুযায়ী তারা ব্যাংক বিমা জাতীয়করণ করলেন। সেখানে আমাদের অভিজ্ঞতাটা হলো যে ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারিত হলো, জনগণের দোরগোড়ায় ব্যাংকের ব্রাঞ্চ পৌঁছানোর চেষ্টা করা হলো, কিন্তু এবং কিছু কিছু আপনার ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য বেসিক টাইপের কিছু কিছু চেষ্টা হলো, 20 রুমের টেক্সটাইল মিল করে দেওয়া, এই ধরনের। এটা অবশ্য একটু পরে হয়েছে, এটা জিয়াউর রহমান সাহেবের সময় শুরু হয়েছে। তো এখন এই জাতীয়করণের ব্যাপারটা 1980 সাল পর্যন্ত একচ্ছত্র ছিল আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। 1980 সালে নুরুল ইসলাম সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তখন তিনি একটা স্টেপ নিলেন ব্যাংকিং মানে আপনার কি বেসরকারি খাতে ব্যাংক দেওয়ার জন্য। তখন আমার যতটুকু মনে পড়ে 24টি ব্যাংক বেসরকারি খাতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দরখাস্ত করেছিল। এর মধ্যে 21টি ব্যাংক দরখাস্ত করেছিল সাধারণ মানে ট্র্যাডিশনাল পদ্ধতিতে ব্যাংকিং করার জন্য, আর 3টি ব্যাংক দরখাস্ত করেছিল ইসলামী পদ্ধতিতে ব্যাংকিং করার জন্য। এটা হচ্ছে আমাদের সূচনা বিন্দু বেসরকারি ব্যাংকিংয়ের। বেসরকারি ব্যাংক হলো, তারপর বেসরকারি ব্যাংকগুলো হওয়ার পরে ব্যাংকিং সেক্টরে একটা কম্পিটিশন তৈরি হলো। সরকারি ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলো বেসরকারি কোম্পানির যে ড্রাইভিং যে এফার্টস আছে সেই ধাক্কায় তারাও কিছুটা সক্রিয় হলেন তাদের লিডারশিপের মধ্যে, তাদের ম্যানেজমেন্টের মধ্যে। সে আগের যে মানে অনেকটা আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে ব্যাংকে বসা, বস হিসেবে বসা, সেই মনোভাব থেকে তারা সরে আসতে শুরু করলেন এবং ব্যাংকিং সেক্টরটা মোটামুটিভাবে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছিল। আপনি যথাযথ মানে না হলেও মোটামুটিভাবে বাংলাদেশের কনটেক্সটে আমরা আমাদের এফিসিয়েন্সি বিল্ড আপ হচ্ছিল ব্যাংকিং সেক্টর ম্যানেজমেন্টের। 2011 সালে একটা ঘটনা ঘটলো। তার আগে আপনি দেখবেন যে এই ব্যাংকিং সেক্টরের এই প্রাইভেট ব্যাংকগুলোর বোর্ডগুলোকে যদি আপনি পরীক্ষা করেন, সেখানে আপনি দেখবেন সাইদুজ্জামান সাহেবের মতো একজন প্রথিতযশা একজন অর্থনীতিবিদ, যিনি অর্থমন্ত্রীও ছিলেন এরশাদ সাহেবের আমলে, তিনি একটি ব্যাংকের চেয়ারম্যান। কমোডর আতাউর রহমান, যিনি বাংলাদেশের প্রথম নেভাল পারসন, অত্যন্ত তিনি 4-5টা কর্পোরেশনে চেয়ার করেছেন, মানে হেড ছিলেন, বড় টিসিবি, তারপরে আপনার গিয়ে সহ বিভিন্ন কর্পোরেশনের এবং আইডব্লিউটিএ এই ধরনের কর্পোরেশন থেকে শুরু করে টিসিবি পর্যন্ত। টিসিবি এখনকার সবচেয়ে বড় কর্পোরেশন ছিল। এই সমস্ত কর্পোরেশনের নেতৃত্ব দিয়ে এবং তিনি সবগুলো কর্পোরেশন নিয়ে কনকপ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ছিলেন চেয়ারম্যান। এই ধরনের একজন নেতাকে আমরা ইসলামী ব্যাংকে পেলাম এবং তিনি 13 বছর ইসলামী ব্যাংকে চেয়ার করলেন। চেয়ার করার পরে এরপরে শাহ আব্দুল হান্নান বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে উনি ডেপুটি গভর্নর ছিলেন এবং একজন অত্যন্ত প্রথিতযশা একজন সচিব ছিলেন তিনি। তাকে সবাই চিনেন, নৈতিক চিন্তার ব্যাপারে তার একটা নেতৃত্বের ভূমিকা আছে। এই ধরনের লোকেরা, আমি যেই ব্যাংকটাকে সরাসরি বলতে পারছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে নেতৃত্ব দিয়েছেন এবং অন্যান্য ব্যাংকের লিডারশিপও এই ধরনের ছিল। 2011 সালের কথা বলছি। যখন 2011 সালে যখন আপনার 2% একটা নীতি চালু করা হলো যে শেয়ার হোল্ডিং 2% যদি না থাকে তাহলে কেউ বোর্ডে থাকতে পারবে না, তখন আনফর্চুনেটলি দেশের সবচেয়ে বড় ব্যাংক বলা হচ্ছে আজকে যেটাকে, সেই ব্যাংকের সকল বাংলাদেশি স্পন্সর বোর্ড থেকে ছিটকে পড়লেন। তারা বোর্ডে থাকার যোগ্যতা হারালেন। এখনও বেঁচে আছেন ইসলামী ব্যাংকের স্পন্সররা বেশ কয়েকজন, তারা কিন্তু এখন এই ব্যাংকের ডাইরেক্টর হওয়ার যোগ্যতা রাখেন না, যদিও ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং ব্যাংকটাকে একটা গতিশীল ব্যাংক হিসেবে জনকল্যাণমুখী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন, সেই সুযোগটা তারা আর পেলেন না। তখন 2% হওয়ার ফল হলো, এবং আমার বিবেচনায় আপনার বাকি সব কয়টা প্রশ্নের যে কয়টা প্রশ্ন আজকে আমরা আলোচনা করব, এটার মূল হচ্ছে 2011 সালের 2%-এর ব্যাপার। যার ফলে আমরা ভালো লোকদেরকে বেছে এনে নেতৃত্বে বসানোর পরিবর্তে আমরা নিছক
আপনার অ্যাডাম স্মিথের একটা কথা আছে, পৃথিবীতে যত প্রকারের শাসন ব্যবস্থা আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা হচ্ছে কোম্পানির শাসন ব্যবস্থা। কোনো ব্যবসায়ী কোম্পানির শাসন হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম। সেখানে গ্রিড কাজ করে, নিড বেসড হয় না সেই প্রশাসন। তো যখন নাকি এই 2% চালু করা হলো, তখন বাংলাদেশে মানে আমি এইভাবে বলি যে 1793 সালে আপনার লর্ড কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন, করে এই 76-এর মন্বন্তর যারা সৃষ্টি করেছিল, করে দেশের সম্পদ লুট করে তাদেরকে, সেই লুটেরা শ্রেণীর লোকদেরকে কিন্তু জমিদারিগুলো তাদের, এবং তাদেরকে চিরস্থায়ী মালিকানা দান করলেন। অর্থাৎ বাংলার যে মানে মনে করেন তখনকার 3 কোটি লোক ছিল বা 3.5 কোটি লোক ছিল, সেই লোকদের জমির মালিকানা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মুষ্টিমেয় জমিদারের হাতে মালিকানা সত্ত্ব তুলে দেওয়া হলো। তেমনিভাবে 2011 সালের যে আমাদের এই 2%-এর যে ব্যবস্থা, তার ফলে মালিকানা, জনগণের মালিকানা, আজকে যাদেরকে আমরা বলি ডিপোজিটার্স আর দি রিয়েল ওনার্স অফ দি ব্যাংকিং অ্যাসেটস, সেই মালিকানাটা চলে গেল বাংলাদেশের 8-10টা অতি পরিচিত ফ্যামিলির কাছে, পরিবারের কাছে, এবং তারা যথেচ্ছভাবে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে যেভাবে আপনার কি জনগণের উপরে তারা যে ধরনের যা কিছু করেছেন, আমি এক কথায় বলছি যা কিছু তারা করেছেন, সেই কার্যক্রমগুলো আমাদের এখানে হলো। এটা ঘটার ফলে আজকে ব্যাংকের, আপনি যেটা বলছেন যে 61টা ব্যাংকের মধ্যে 8টি ব্যাংক সিক না না 8টা ব্যাংক ঠিক আছে, 8টা ব্যাংক ঠিক আছে, বাকি আপনার গিয়ে সে মোর দেন 53 ব্যাংকস হচ্ছে সিক, 53টা ব্যাংক রুগ্ন, এবং কার কাছে টাকা রাখবে লোকেরা জানে না। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই 2%-এর নীতির কারণে। এটা আমি দৃঢ়তার সাথে বলছি, এবং এটার ব্যাপারে আমি যে কোনো পর্যায়ে আমি ডিবেট করতে রাজি আছি। আমি এই কথাটা বলছি। বর্তমান সময়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে এই বিষয়ে এটা পরিবর্তনের ব্যাপারে একটা বিষয় অনেক দিন থেকে আটকে আছে ফাইল, আমি যতটুকু জানি। আপনাকে যিনি করুন না কেন, আমি এখান থেকে আমি বলছি যে বর্তমান সময়টা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ স্বর্ণযুগ। আমাদের যত যা কিছুই থাকুক না কেন, স্বর্ণযুগ এই অর্থে আমাদের এখানে আজকে যিনি অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব, যার আন্তর্জাতিক খ্যাতি আছে, যিনি একজন অর্থনীতিবিদ, অর্থনীতির ব্যাপারে যিনি সারা বিশ্বের মানুষকে দিক নির্দেশনা দিচ্ছেন সামাজিক ব্যবসায়ের, সেই ইউনূস সাহেব আমাদের হেড অফ দি আমাদের গভর্নমেন্ট। তারপরে তার সাথে আছেন আমাদের দেশের শ্রেষ্ঠ যারা অর্থনৈতিক ব্যবস্থাপনা, ব্যাংক ব্যবস্থাপনার সাথে যুক্ত ছিলেন, আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের মতো লোক আছেন, সালেউদ্দিন সাহেবের মতো লোক আছেন, এবং অত্যন্ত সুনামখ্যাত তিনি হচ্ছেন গিয়ে সেন্ট্রাল ব্যাংক গভর্নর। এরপরে সেন্ট্রাল ব্যাংকে যাকে বসানো হয়েছে তিনিও কিন্তু অর্থনৈতিক চিন্তার দিক থেকে একজন অত্যন্ত রেপিউটেড পারসন, প্রোঅ্যাক্টিভ পারসন, যিনি এগুলো নিয়ে দেশের অর্থনীতি নিয়ে দীর্ঘদিন থেকে ভাবনা চিন্তা করেন। এই ধরনের একটা সুযোগ সাধারণত সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশে যে স্টাইলে আছে সেটা হলো অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের একটা এক্সটেন্ডেড উইংয়ের মতো কাজ করে বাংলাদেশ ব্যাংক, যার ফলে বাংলাদেশ ব্যাংক ভার্চুয়ালি তারা ইন্ডিপেন্ডেন্ট নয়। তারা সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা দুনিয়ার বিভিন্ন দেশে যে ধরনের আছে, বাংলাদেশে সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা তদ্রূপ নয়, বরং এদিক থেকে বড় ধরনের আপনার এটা সরিষায় ভূত বলতে পারেন আপনি। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গিয়ে তাদেরকে অধিকাংশ ব্যাপারে রিপোর্ট করতে হয় অর্থ মন্ত্রণালয়ের কাছে। এই অবস্থাটা আমি মনে করি যে এই 2%-এর ব্যাপারে আমি আগে বলতে চাই যে সেখানে আমার প্রস্তাব হলো আগে যেরকম আপনার মানে আমরা শুধু এখন এই পর্যায়ে শুধু প্রবলেমটা কীভাবে তৈরি হলো, সো আপনার এটুকুই আলোচনা করি, পরে আমরা সলিউশনটা যাই। সো আপনার একটা হলো যে 2% ওনারশিপ যে ফিক্স করলো, সেটার একটা প্রধান কারণ আজকের এই
ব্যাংকিংয়ের এই দুর্দশা? যার ফলে তারা যথেচ্ছভাবে এই ব্যাংক চালিয়েছেন। আমি এই পর্যন্ত আমি কয়েকদিন হলো আসার পরে আমি দেখলাম যে কয়েকটি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বলেন, আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে আমি গতকাল আমি পরশুদিন আমি অফিস থেকে এসেছি রাত 12টার সময়। হ্যাঁ, আমি এতটা মানে পরিস্থিতিটা এই ধরনের আর কি। আমি ঠিক মাথা ঠিক রাখতে পারছি না সোজা কথায়, যে এগুলোকে কিভাবে ঠিক করতে হবে আর কি। হ্যাঁ, যথেচ্ছাচার চলেছে আর কি। কোম্পানি শাসনের যে কুফল, অ্যাডাম স্মিথ যেটা বলেছেন, নিকৃষ্টতম শাসন হচ্ছে কোম্পানির এই গ্রিড বেস শাসন। সেই লুটতরাজ আপনার জনগণের উপর দিয়ে হয়েছে। এটার থেকে আমাদেরকে বের করে আনতে হবে। ওকে, তো এখন আমি কে বলবেন? আনিস ভাই কি বলতে চান নাকি? আনিস ভাই, আপনি কিভাবে দেখছেন যে কেন ব্যাংকিংয়ের এই অবস্থা হলো আজকে? কিভাবে এখানে নিয়ে আসা হলো? কেন আজকে এই অবস্থা হয়েছে? তো মন্নান ভাই অলরেডি তো খুব সুন্দর করে ইতিহাসটা দিলেন বাংলাদেশের ব্যাংকগুলোর কীভাবে জেনেসিসটা এই জায়গায় এসছে। আমার একটা সৌভাগ্য হয় একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স পড়ানো, এই জন্য আমাকে পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়, এবং আপনি যেগুলো বলেছেন শুনে খুব ভালো লাগলো। এখানে আমি এগুলো তার যাব না, আপনাদের সময় যাবে এগুলো বলতে গেলে, হাউ দ্য ব্যাংকস এভলভড হিয়ার। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট আপনার ন্যাশনালাইজেশন হওয়ার পর যে দুটো আমাদের দেশীয় ব্যাংক ছিল, পূবালী ব্যাংক এখন এবং আজকের উত্তরা ব্যাংক, যেগুলো ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকিং কর্পোরেশন ছিল, আরেকটা নামটা এখন মনে আসছে না, ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন, ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক দুটো ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো ওই দুটাও সব ন্যাশনালাইজড হয়ে গেল। এবং আমরা যখন ব্যাংকিং সিস্টেমে জয়েন করি তখন সব ন্যাশনালাইজড, একমাত্র শুধু ছিল একটা গ্রিনলেস ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, ফরেন ব্যাংকের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর বলতে গেলে তেমন কোনো ব্যাংক ছিল না, হয়তো মুসলিম কমার্শিয়াল ব্যাংক তখন এসেছিল আবার। এবং ওইদিকে ছিল সোনালী জনতা অগ্রণী রূপালী, বাংলাদেশ শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা এবং কৃষি ব্যাংক, এই ছিল। তো এগুলো বলতে গেলেই সবই সরকারের হাতে এবং সরকারি নিয়ন্ত্রণ করছে এটা তখন, এবং তেমন কোনো ট্রাঞ্চও ছিল না। পরবর্তীতে যখন প্রাইভেট ব্যাংকগুলো দেওয়া হলো, যখন ডিন্যাশনালাইজেশন প্রসেসটা শুরু হলো এবং প্রথমে বাংলাদেশি দুটো ব্যাংক তাদের প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হলো, তারাও একটা যাত্রা শুরু করলো। এবং আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে ওখানে মোরাললেস ভালো গভর্নেন্স ছিল বলে আজকে পূবালী ব্যাংক একটা খুব ভালো জায়গায় আছে। কারণ ডাইরেক্টররাও যদিও খুব পাওয়ারফুল ফিগার্স ইন দি কান্ট্রি, কিন্তু তারা মোরাললেস ব্যাংকটাকে ভালো রাখতে পেরেছে আজ পর্যন্ত। এবং উত্তরা ব্যাংক যদিও সাইজে ছোট, ওখানেও মোরাললেস একটা স্টেবিলিটি আছে। তো এটা নিয়ে আমি বলবো যে খুব ভালো আছে দুটো ব্যাংক কনসিডারিং দ্য সার্কামস্টান্সেস। এবং আমরা এখন আসি এভলিউশনে, ইয়োর ব্যাংক, ইসলামী ব্যাংক, আমরা আসি আপনার ন্যাশনাল ব্যাংক, তারপরে ইউসিবি। তো এইখানেই তো আপনি যে কথাটা বলেছেন, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু ডিটেলস, আপনি যখন বলেছেন অ্যান্ড রিপিট যে 2%টা স্ট্রাইক করলো, এবং আমাদের নিজের চোখে দেখা হাউ মিস্টার আখতারুজ্জামান চৌধুরী, বাবু ভাই, হোয়াট হি ডিড উইথ ইউসিবি, কী করে একটা হামলা হলো, হুমায়ুন জহির মারা গেল অনেকে। আজকে দেখেন, দ্য জাস্টিস হ্যাজ বিন ডান, হিজ সান ইজ নাও সিটিং ইন দ্য চেয়ার। সো ইউ ডোন্ট ডু সাচ থিংস, ইট অলওয়েজ কিকস ব্যাক অ্যাট ইউ। আমরা তো ডেইলি দেখছি এখন কি হচ্ছে। তো তখন ওই 2% স্ট্রাইক করলো, এবং আমরা তিনজন কিন্তু ফরেন ব্যাংকে ছিলাম, একই ব্যাংকে ছিলাম, তিনজনই উই ইভলভড। অ্যান্ড so we started the journey by joining, local banks. আমাদের জন্য তো from seeing this head office, লন্ডন হোক বা যেখানে হোক বা মেলবোর্ন হোক, ওখান থেকে rules and procedures and standard operating procedure and the governance was so strong, especially legal and compliance যেটা পার্টগুলো ছিল ব্যাঙ্কগুলোর খুব স্ট্রিক্ট ছিল, এবং এগুলো ব্যাঙ্কগুলো গভর্ন করতো। এখানে সিইও কি করতে পারবে না পারবে, এভরিথিং there was a code of conduct. তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি into the private sector banks. আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ ছিল, আমরা পারবো কি না, কারণ এখানে বোর্ড অফ ডিরেক্টরস আছেন, এখানে শেয়ার হোল্ডার্স আছেন, অফকোর্স দ্য মিডিয়ায় সারাক্ষণ জিজ্ঞেস করছে আমাদের কাছে, উই আর আন্ডার স্ক্রুটিনি অ্যান্ড দ্য রেগুলেটর্স। তো অনেকগুলো স্টেক হোল্ডার্স আমরা দেখলাম এখানে এসে। তো আমরা এখানে দেখলাম যে কিছু কিছু ভালো ব্যাংক আছে, লাইক ফর এক্সাম্পল সেলিমস ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যেখানে স্যার ফাজলে আবেদ সুন্দর করে কর্পোরেট গভর্নেন্স অ্যালাউ করেছেন। তারপরে আমি বলবো, আমি যে অনেক দিন 11 বছর প্রায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ছিলাম, 10 years প্লাস, তো ওখানেও ভালো কর্পোরেট গভর্নেন্স আছে। কিন্তু ওখানেও আমি বলবো যে ব্যাংকটার নাই বললাম, ওখানে কিন্তু 2% শেয়ার হোল্ডার ঠিকই আছে। And without naming, there are many banks where 2% shareholders try to weigh influence, যে এই লোনটা দিতে হবে,
এই চাকরিটা দিতে হবে। এইসব জায়গায় কিন্তু কর্পোরেট গভর্নেন্সের একটা ব্রিচ হয়ে যায়, ব্রিচ হয়ে ব্যাঙ্কগুলো কম্প্রোমাইজ হয়ে যায়, ব্যাংকের কোয়ালিটিটা নষ্ট হয়। এবং যখন এইসব লোকজন বিভিন্ন লোকদের ওখানে নিয়োগ দেয়, তাদের লোক হয়ে যায় ওরা। তারা এমডি কী করছে, এমডির কাছে কে আসছে, কোন ডিরেক্টর এখানে আসছিল, এগুলো সব ওইসব লোকদের খবর দেয়। আর ওদের হয়তো কাজ কম, সারাক্ষণ দেয় কনস্পায়ারিং, কী আর করা যায়, কী করা যায়। তারপরে সিএসআরে আসি। আই এম নট টকিং অ্যাবাউট দ্য সিএসআর রিপোর্টটা যেটা হয়েছে, সেটা অন্য জিনিস, প্রাইম মিনিস্টার্স ফান্ড টান্ড, এগুলো আজকের সাবজেক্ট না এখানে। বাট নর্মাল সিএসআরের জন্য ইনফ্লুয়েন্স করে যে আমার এখানে দাও, ওখানে দাও, এখানে দাও, আমার ইনস্টিটিউটকে দাও, আমি এখানে পড়াশোনা করে আসছি, আমার স্কুলকে দাও, 100 বছর পূর্তি হচ্ছে। তো এইসব ইনফ্লুয়েন্স ওরা করে, এবং অনেক কিছু তখন এমডিদের কিছু করার থাকে না। তো বাট দ্য মেইন থিং, আজকে ব্যাংকের এই দশা কেন, ইজ মিসলি নন পারফর্মিং লোনস। অন্য কিছু অনেক কথাই আমরা বলতে পারি, বাট ইট ইজ দ্য নন পারফর্মিং লোন, ইট ইজ দ্য হিডেন লোনস, ইট ইজ দ্য রিস্ট্রাকচার্ড লোনস। বারে বারে কোভিডের নামে হলো একবার আমরা দিলাম, রিস্ট্রাকচার করলাম, প্রণোদনা দিলাম। এখন আমি দেখছি 1 বছরের প্রণোদনা দিয়েছি, 2 বছরের প্রণোদনা দিচ্ছি। আমি একটা সার্টেন ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করি, ওখানে প্রপোজাল আসে, আজকে 4 বছর হয়ে গেছে, প্রণোদনা 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি দিতে পারছেন, এবং বলছে যে 5 বছরের টার্ম লোন করে দেন, ইন্টারেস্টটা ওয়েভ করে দেন, ব্লক করে দেন, এইসব কথা এখন বলছে। তো পদে পদে আমাদের ন্যাশনাল অ্যাসেটস, একটু আগে মানান ভাই যেটা বললেন যে আসল মালিক অফ ব্যাংকস আর দ্য ডিপোজিটার, যেটা সাইদ মঞ্জুরুল সাহেব সবসময় বলতেন, মাহবুব এখনও নিশ্চয় বলেন যে আমি এই ব্যাংকের মালিক নই, আমি অ্যাপেক্সের মালিক, অ্যাপেক্সের কিছু হলে আমার বাড়িঘর সব নিয়ে যাবে, কিন্তু ব্যাংক আমরা মাত্র যে কয়জন এখানে ব্যাংক করেছে আমরা 7-8-9% মালিক, এটা বাকিটা জনগণ। সো জনগণের কাছে সবসময় তোমাদের জবাবদিহিতা করতে হবে। মঞ্জুরুল সাহেব সবসময় সব সভায়, বড় বড় সভায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে উনি সবসময় এটা মনে করাতেন। তো এই যে হরিলুট, এই যে টাকাগুলো যে এখন আনার্থ হচ্ছে, মানান ভাইয়ের মতো একজন পারদর্শী ব্যাংকারকে বসানো হয়েছে ফার্স্ট সিকিউরিটিতে, উনি বলছেন এখন মাথা গরম হয়ে যাচ্ছে, 12টা পর্যন্ত কাজ করছি। ইটস এ টাফ জব, শুধু আপনার জন্য না, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাংকে। আমি চিন্তা করি দ্যাট হাউ উইল দে restore these banks to good health where the money is missing. আমরা জানি যে certain group 75,000 crores এইসব ব্যাংক থেকে নিয়েছে, কিন্তু 75,000 crore-এর এগেনস্ট অ্যাসেট কি আছে, যেটা গভর্নর সাহেব নিজে বলেছেন এর আপনারা অন্য কেউ কিনবেন না, এগুলা বেচা কিনা করবেন না। এটার এগেনস্টে কত টাকা অ্যাসেট বাংলাদেশে আছে, এটারই অ্যানালিসিস এখন হওয়া উচিত, 1 নম্বর। 2 নম্বর হলো এই টাকাটা তো মানি লন্ডার হয়েছে, সবাই জানি আমরা। সো যেই টাকা মানি লন্ডার হয়েছে টাকাটা ফেরত আসবে না। সো দ্যার ইজ এ গেপিং হোল ইন দি বাংলাদেশ ব্যাংকগুলোর অ্যাসেট বুকে। ডিপোজিটের হবেই একটা তো লাইবিলিটি, অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচ, টার্ম 3 মাসের টাকা আমরা দিচ্ছি 1 বছর, 2 বছর, 3 বছর, সেটা তো আমরা পরে আসবো। বাট দের ইজ এ গেপিং হোল, অ্যান্ড হাউ উইল ইউ হিল দিস? সেলিম ভাই কি বলবেন যে কি অবস্থা, কেন হলো এই অবস্থা, কি জিনিসকে আপনি দায়ী করবেন? তো কিছু স্ট্রাকচারাল প্রবলেমস আছে। কেন হলো আমি বলবো, সবচেয়ে 2021-এ আমাদের প্রাক্তন গভর্নর সাহেব ফজলে কবির সাহেব, উনি বিআইবিএমে একটা প্রোগ্রামে দুঃখ করে বলেছিলেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে অল দ্য ব্যাংকস এর স্পন্সার্স আর বিজনেসম্যান, বোর্ড ডিরেক্টরস আর অল বিজনেসম্যান। এটা কিন্তু ইন্ডিয়ায় হয় না। This is the start of the problem in Bangladesh, আমি মনে করি। The fact that you have, number one, businessmen owning banks, একটা ব্যাংক আর একটা রেডিমেড গার্মেন্ট বা অন্য কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইজ নট দ্য সেম। ইন্ডিয়াতে কি হয় সেলিম ভাই? দে আর নট অ্যালাউড। আপনি গিয়ে দেখেন, অনলি ইনস্টিটিউশনাল ওনারশিপ। বাংলাদেশে কয়েকটা ব্যাংকের ইনস্টিটিউশনাল ওনারশিপ আছে। হ্যাঁ, না আমি বলছি এখন জানি না ওদের কীভাবে চেঞ্জ হয়েছে, বাট ইট ইজ অল ইনস্টিটিউশনাল এবং বোর্ডে বসে অল নমিনেটেড ডিরেক্টরস। এটা একটা বিগ ডিফারেন্স। সেকেন্ড বিগ ডিফারেন্স, স্ট্রাকচারাল প্রবলেম কি আমাদের, উনি বলেছিলেন যে 70%, I don't know if he said that at that program, but he has said it to me separately, and even the previous governor mentioned this to me at many times. 70% of all our members of parliament are businessmen. There is a very clear contradiction here. I'm a lawmaker and I also own these businesses. তাহলে
what kind of laws will I enact? আমি কীরকম রেগুলেশন তৈরি করব যেটা আমার ব্যবসায় সাপোর্ট করবে, ফ্রেন্ডলি। কাজে এই যে কন্ট্রাডিকশনটা, এইটা ইজ অ্যানাদার বিগ প্রবলেম, রিজন ওয়াই ওভার দ্য মেনি ইয়ার্স, লাস্ট 15 years আমাদের দেশে বিভিন্ন রকম অনিয়ম, দুর্নীতি হয়েছে। লাস্টলি বলি, কেন আপনি বলছেন যে দুর্নীতি হয়েছে? প্রিভিয়াস গভর্নমেন্ট, এই স্বৈরাচার গভর্নমেন্ট কিন্তু সুন্দরভাবে প্ল্যান করেছে জিনিসটা। 2017-তে আরম্ভ হয়েছে হয়তো আমরা বলবো, তার আগে থেকেও ছিল, কম ছিল, আগে থেকেও ছিল, বিএনপির আমলেও ছিল, আওয়ামী লীগেরও প্রথম ছিল। অনিয়ম, দুর্নীতি যে ছিল না এটা বলাটা ঠিক না, কিন্তু ছিল, মাত্রাটা অনেক কম, এরকম ছিল না। বাট 2017 থেকে আমরা বুঝলাম যে ভেরি ক্লিয়ার স্ট্র্যাটেজি টু কমপ্লিটলি টেক ওভার দ্য ব্যাঙ্কিং সেক্টর, এবং একটার পর একটা যে ওনারা লাইসেন্স দেওয়া আরম্ভ করলেন, দিস লাইসেন্সেস আর মেয়ারলি সাইনবোর্ডস ফর মানি লন্ডারিং, নাথিং এলস। বাংলাদেশের মতো একটা দেশে এই অর্থনীতি, আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি, অ্যাকচুয়ালি উই আর ভেরি স্মল ইকোনমি, ভেরি স্মল। পার ক্যাপিটা ইনকাম এখানে $2,000-2,500, তার চেয়ে বেশি হবে না, উইচ ইজ নাথিং ইন কনটেক্সট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আপনি 61 ব্যাংকস কী করে চলে? দ্যাট ইজ, এখানে এটা হতে পারে না। 15টা 20টার বেশি ব্যাংক এই দেশে চলতে পারে না। এখানে আপনি 60টা ব্যাংক লাইসেন্স দিয়েছেন কেন? লাইসেন্স ওয়ার হ্যান্ডেড আউট অ্যাজ পলিটিক্যাল বেনিফিটস, নাথিং এলস। একে দেবো, ওকে দেবো, ওকে দেবো, আমাদের লোক, আমাদের পার্টির লোক, এবং লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে সো দ্যাট দে ক্যান মিসইউজ ইট। আজকের দিনে যদি দেখেন ব্যাংকিং, আবার বলছি, ব্যাংকিং ইজ নট লাইক আদার বিজনেসেস, it is vastly different. Firstly, in banking, যেটা আমার দুই বড় ভাইরা এর আগেই বলেছেন, যে আমরা কিন্তু the owners actually have the whole ownership. Equity of in a bank is not more than 12-13%. সবচেয়ে ভালো ব্যাংক হলেও 14% হবে এই দেশে। Tier 1 যদি ধরি 12%ও কারণ নেই। আমার মনে হয় ব্র্যাক ব্যাংকের আছে 14. I don't think another bank in this country has Tier 1 of more than 8-9%. Tier 1 আর ওই সাবডেট, এটা তো একটা ফলস, আরেকটা একটা ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং করে ইকুইটি দেখানো হচ্ছে, আর কিচ্ছু না। তো যেই বিজনেসে আপনার 8%, 9%, 10% আপনার নিজের ইকুইটি, 90% হচ্ছে পাবলিকের টাকা। আই ডিসএগ্রি উইথ মাই কলিগস দেয়ার, বড় ভাইরা যে বলছেন আর দ্য ডিপোজিটার্স, নো। The owners of the bank are the shareholders. They own the banks. Our fiduciary responsibility is first to the depositor. But the owners of any company are the shareholders. Let us remember that. Okay. So, but আমাদের fiduciary responsibility থাকে, management board of directors is to the depositors. They come first, তারপরে অন্যান্য জিনিস। But in the end, it is most of these banks are public limited companies. So our hierarchy of liability is ওইখানে যেভাবে সেট করা থাকে, এক এক দেশে এক এক রকম। যাই হোক, আমাদের যেই 2017 থেকে একটা বন্যা হয়েছে, আমি বলি এ ওয়েভ, এ ফ্লাড অফ করাপশন, অফ ল্যাক অফ গভর্নেন্স। হ্যাঁ, এই যে অনিয়ম, এই দুর্নীতি, এই কি বলবো, এটা কি কুব্যবস্থাপনা, আই ডোন্ট নো কীভাবে বলবে, এইটা 2017 থেকে একটা অন্য মাত্রায় উঠে গেছে, একেবারে অন্যরকম মাত্রায় উঠে গেছে। এবং দিস ওয়াজ ভেরি কনসিয়াসলি ডান, ভেরি। ওই যে মডেলটা, ব্যাংক টেক ওভারের মডেল তৈরি হলো, হ্যাঁ তৈরি হলো 2017-তে। আমি বলছি, হ্যাঁ তার আগেও ছিল। আমাদের ব্যাংকিং সেক্টর ওয়াজ অলওয়েজ পুয়ার, পুয়ার ছিল ব্যাংকিং সেক্টর অলওয়েজ। আমি যেদিন থেকে আমি বলবো বহু বছর ইট হ্যাজ বিন পুয়ার। বাট এই দুর্নীতির মাত্রাটা একেবারে অন্য লেভেল রিচ করলো।
এবং এটা প্ল্যান্ড। একদিকে যেমন বাংলাদেশ ব্যাংককেও সাথে সাথে এটাকে আরও উইক করা হলো, তাদের নিজেদের লোকজন বসানো হলো। বাংলাদেশ ব্যাংকের একেবারে অ্যাক্টিভ এনকারেজমেন্ট এবং সাপোর্ট ছিল এই পুরো ব্যাপারে। 2017-তে যা হয়েছিল ওই দিন, আই থিঙ্ক জানুয়ারি না কবে মান্নান ভাই, জানুয়ারি 5 না কি জানি, এই যে একটা মডেল তৈরি হলো, তারপর থেকে আজকে ওনারা বললেন যে হ্যাঁ সেগুলো আমরা সবাই জানি, আমি আর বললাম না। But you understand what I am saying. This could not have happened without the active encouragement and support and guidance of the central bank. They are every much as complicit in this as are the real perpetrators. আমরা শুধু এস আলমকে আপনি আজকে দোষ দিয়ে তো লাভ হবে না। কে এটা তৈরি করে দিয়েছিল, এই স্ট্রাকচার সাপোর্ট করেছে কে? লিগালি, স্ট্রাকচারালি, রেগুলেটরি সাপোর্ট কোথা থেকে এসেছিল? সরকার থেকে এসেছিল। হ্যাঁ, অ্যান্ড ওই যে উনি বললেন এক দিনে এক রাতেই সব হয়ে গেছে। এবং সেই থেকে গত 7 বছর মান্নান ভাই নেই, আমার মনে 4 বছর 3 বোধহয় আনিস ভাই নেই, আমি মাহবুব দেখেছি কিভাবে দিনের পর দিন এই গতিটা বাড়তে বাড়তে এক ব্যাংকের থেকে আরেক ব্যাংক, কেন সব ব্যাংকে তো মালিক হচ্ছে ব্যবসায়ী। ওমা, ওইখানে যদি এইভাবে করতে পারে আমি কেন থাকবো না, আমি করবো না কেন? আমরা দেখলাম ইউসিবি করলো, আমরা দেখলাম ন্যাশনাল ব্যাংকও আরও করা আরম্ভ করলো, আমরা দেখলাম। আর আপনারা বলছেন যে 10টা ব্যাংক খারাপ, যেমন ওই যে আমাদের এসেছে 10টা ব্যাংক এখন technically not technically, actually insolvent. There are at least 30 other banks who are no different, who are on the way to become insolvent because they have massive hidden losses. এখানে যদি proper regulatory enforcement হয়, proper implementation of accounting standards, provisioning standards, capital standards, you will find that ওই যে আপনি বললেন I don't know where you got that term যে 8টা 10টা ব্যাংকই ভালো, অ্যাকচুয়ালি তাই লিটারালি বাংলাদেশে দ্যাট ইজ দ্য সিচুয়েশন। আই ডোন্ট নো আপনার কোথায় পেলেন, আমরা যারা ভিতরে আছে আমরা জানি কোন ব্যাংকটায় কয়টা ব্যাংকের রিয়েল প্রভিশনিং শর্টফল, কয়টা ব্যাংকের রিয়েল ক্যাপিটাল শর্টফল, আমরা সব জানি। হ্যাঁ, এগুলো সব কিছু আমরা বলতে পারি না, for various reasons. But the challenge is enormous, and that it began in 2017. That plan to take over the banking sector began then with the active participation and support of the central bank. Sheita, এই অসুখটা started spreading quickly because everybody saw, this is the way to do a business. বিজনেসম্যানকে একবার যদি আপনি সুযোগ দেন, আনফর্চুনেটলি ভেরি ফিউ বিজনেসম্যান আর রিয়েলি অনেস্ট। আছে অনেস্ট, না হলে দেশ চলতো কী করে? বাট ওয়েন বিজনেসম্যান গেট দিস অপরচুনিটি, দেখছে ওই ব্যাংকে এটা করছে, আমি করব না কেন? ও করছে, আমি করব না কেন? একটা একটা করে বহু ব্যাংক হয়ে এই একই কাজ করছে এখন। আজকে যদি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইমপ্লিমেন্ট করেন, international inspection audit করেন, international enforcement আনেন, standards practice, I don't know if more than 10 banks can survive in this country. So এই যে বললেন why did this happen, it was done deliberately, it was done consciously, and this is a clear strategy by the previous government and its cohorts to take over the banking sector and এখান থেকে milk it for billions and billions and billions of dollars. আর কিচ্ছু না, এটা আপনা থেকে হয়নি। This is a concrete plan. Thank you. থ্যাংক ইউ সেলিম ভাই। এই কংক্রিট প্ল্যান সেটা আমরা সবাই বুঝতে পেরেছি, কিন্তু আমার কোশ্চেন হলো যে এই প্ল্যানটা করে গভর্নমেন্টের কি লাভ হয়েছে? মানে নিজের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিলে তার কি লাভ হলো পলিটিক্যালি, সেটা আমরা বুঝতে পারলাম। ফার্স্টলি তারা যদি চাইতেন দেশের ভালো চায়, মানুষের ভালো চায়, এই দেশের অর্থনীতিকে
আপনি স্ট্রং করার জন্য, ওয়াজ দ্যাট দেয়ার অবজেক্টিভ? নো, দ্যাট ওয়াজ নেভার দেয়ার অবজেক্টিভ। মাহবুব ভাই, আপনার কাছে আসি যে আপনি কিভাবে দেখছেন এবং বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংকের রোলটা কি ছিল, কি করা হচ্ছে, কোথায় সে করলো না, হ্যাঁ, কিংবা আইনের কথা বলছেন যে বিজনেসম্যানরা সব আইন প্রণেতা হয়েছেন, সুতরাং তারা তাদের স্বার্থে আইন করেছে, সেইভাবে কিভাবে ব্যাংকিংয়ের এই দুর্দশা ডেকে আনলো? আসলে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইজ গেটিং বেটার ইন এ ওয়ে। 90s যখন আমরা দেখলাম অনেক ধরনের হলো, মানে প্রচুর ইনসাইড লেন্ডিং হচ্ছিল, ট্রেডিং হতো, তখন যেটা হলো যে এফএসআরপির আন্ডারে কিন্তু কাজ শুরু হয়ে গেছিলো এবং সেখানে কিন্তু মোটামুটি উই স সাম ইমপ্রুভমেন্ট ইন দ্য ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। তারপরে কি হলো, আপনি যেমন ধরেন এরপরে আবার যখন দেখা গেলো যে ওনারশিপ ব্যাপারটা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা সবচেয়ে বড় যেটা হচ্ছে, বিজনেসম্যান ইভেন পার্লামেন্ট যারা আমার ডিসিশন নিচ্ছে, পলিসি ডিসিশন নিচ্ছে, তারা কিন্তু বেনিফিশিয়ারি। তো সবাই কিন্তু চিন্তা করছে যে কোন পার্টিকুলার পলিসি উইল হেল্প মি, সো ওইভাবে সিদ্ধান্ত কিন্তু ওখানে হচ্ছে। তেমনি করে ব্যাংকও দেখেন সবচেয়ে ইন্টারেস্ট ছিল, ইভেন আমাদের ইমিডিয়েট পাস গভর্নর একটা প্রশ্ন করেছিলেন, ওই যে এই কদিন যে আমাদের জুলাই মাসে যে একটা সর্ট অফ আনসার্টেনিটি ডিস্টেবিলাইজ হয়ে গেল, ব্যাবের থেকে চিঠি গেল টু বাংলাদেশ ব্যাংক ফর ওয়েভার, ফর ফরবিয়ারেন্স গেল। তো উনি নিজেই বলছিলেন, উনি যেখানে সবাইকে সাপোর্ট করেছেন অনেককে, উনি নিজেই বলছেন যে ব্যাব কীভাবে এই চিঠি দেয়। being at sitting on the board, how can you write those letters? তো ব্যবসার প্রতিষ্ঠান লিখবে, পিসিসিআই লিখবে, অন্য। তো এটাই হচ্ছে আমাদের আসলে অবস্থা। আমরা আমাদের কোথায় আমাদের শেষ করতে হবে, কোথায় শুরু করতে হবে, আমরা আমাদের রোলটাই জানি না। এটার বিরাট একটা প্রবলেম ছিল। এখন দেখেন, ওয়ান অফ দ্য রিজনস আমাদের ব্যাংকে অন্য করে বলা হয়েছে, সেটা হচ্ছে দেখেন 11 থেকে 21, 2011 থেকে 21 এই সময় আমাদের এফসিওআই ডিভ্যালু করেছে টাকার অ্যাগেনস্টে মাত্র 14%। ইট মুভ ফ্রম 75 to 85, হোয়ারাজ ইন্ডিয়াতে ইট মুভ ফ্রম 47 to 82। এই যে আমরা যে জোর করে একটা মানে প্রাইডের জন্য যে আমার কারেন্সি ইজ ভেরি স্ট্রং, এটা করতে গিয়ে কিন্তু আমরা বাড়ি খেয়ে গেলাম একটা, বুঝছেন? এবং তার পরবর্তী কিন্তু এটা হলো। আদারওয়াইজ আপনি দেখেন, আপনি যদি ম্যানেজ করতেন, লুক অ্যাট ইন্ডিয়া, হাউ দে হ্যাভ ম্যানেজ দেয়ার কারেন্সি, ওয়ান অফ দ্য বেটার কারেন্সিস ইন দ্য, কিন্তু বেসিক্যালি যেটা আপনার অ্যাগেন্স্ট ডলার কিন্তু ভালো ম্যানেজ করেছে। আপনি দেখেন, আমরা 2020 সালের এপ্রিল নিয়ে আসলাম কি, ইন্টারেস্ট রেট ক্যাপ করতে হবে। তাও কারো ওই ব্যবসায়ীরা এসে প্রেশার ক্রিয়েট করলো। হ্যাঁ, মানে আমাদের যদি দেখেন অ্যাক্সেস টু বাংলাদেশ ব্যাংক, ব্যবসাতে যে লেভেলে অ্যাক্সেস আছে, আমাদের ব্যাংকাদের সেই অ্যাক্সেস নাই বা ছিল না। ওনারা কিন্তু ওনাদের বডি দিয়ে মুভ করতেন, ওনারা চাহিদা দিতেন। ওই যে মনে নয় যে সোনারগাঁয়ে বসে মনিটারি পলিসি ডিসিশন হয়েছে, তাই না? তো এইসব সিদ্ধান্তগুলো কোথায় হবে, সেই জিনিসগুলো যদি আপনি ঠিকমতো না করতে পারেন, তো এর চেয়ে ভালো কিছু হওয়ার তো কোনো কারণ নাই। আমি আপনাদের কোনো একটা পেপারে উঠছিলাম, এটা জাস্ট ওটা রেখেছিলাম আপনার স্ন্যাপশট, সেটা হচ্ছে খেলাপি ঋণ কীভাবে বেড়েছে। 2009 ছিল 22,000 কোটি টাকা, 2010 কিন্তু 22, 2011 তো 22, 12-তে 42, 13-তে 40, 14-তে 50, 15-তে 59, 16-তে 62, 17-তে 74। এরপরে কিন্তু বাড়া শুরু করেছে। দেখেন 17-তে ছিল কিন্তু যে ওই সময় ঘটনা 74,000, আর আজ হচ্ছে 24। উই আর টকিং অ্যাবাউট 2,11,000। এটা সেলিম বললো, এটা তো হচ্ছে জাস্ট পাবলিশড নাম্বার, আনপাবলিশ তো আমরা জানি না। হ্যাঁ, কে করে যে ডেফিনেটলি, যেমন স্টে অর্ডার এখানে নাই, আপনার অনেক কিছু আছে যেগুলো এখানে নাই, হিডেন যেগুলো সেখানে নাই। তো এগুলো তো ডেফিনেটলি একটা ব্যাপার আছেই। তো এগুলো তো আলটিমেটলি, আর যেটা আসছে কি, ধরেন ব্যবসায়ীরা ওয়ার কন্ট্রোলিং এভরিথিং, দে আর কলিং দ্য শর্টস। আপনি যখন বলা হচ্ছে যে এসএল আপনাকে 1,13,000 কোটি টাকা নিয়ে গেছে, তো আপনি চিন্তা করেন আজকে যদি 1,13,000 কোটি টাকা অ্যাডেড হয় টু ইউর এক্সিস্টিং এনপিএল, ইউর এনপিএল যদি আমি 2,11,000 যদি ধরে নেই দ্য বেস নাম্বার, ইট উইল ইনক্রিজ বাই অ্যানাদার 110,000 crore টাকা, হুইচ ইউর টকিং অ্যাবাউট 3,00,000 কোটি টাকা ওভার 16 লাখ কোটি টাকা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টস বা লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। তো আপনি চিন্তা করেন আমরা কোথায় চলে যাচ্ছি। আরেকটা ছিল কি, আমাদের বোর্ডের কম্পোজিশনগুলা, আমাদের সো কল্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলতেন, আসলে I call them dependent directors. কেন বলি? বিকজ অল দিস ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস
আর সামবডি রিলেটেড টু দ্যাট এক্সিস্টিং ডিরেক্টরস, হয়তো আমি দেখেছি যে আপনার ব্রাদার ইন লজ, আপনার বেআই, এই ধরনের লোকদের যাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ইন ওয়ান অফ দ্য ব্যাঙ্কস আই টেল ইউ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, ওনাদের ডিরেক্টর বলছেন আপনি ডিভিডেন্ড দিতে পারছেন না, আপনি রিটার্ন আর্নিংস থেকে বের করে ডিভিডেন্ড দেন, আপনি রিটার্ন আর্নিংস থেকে বের করে ডিভিডেন্ড দেন। দিস ইজ ওয়ান অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সাজেস্টেড। আপনি চিন্তা করতে পারেন যে এই হচ্ছে আমাদের রোল অফ ডিরেক্টর। আমি দেখেছি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর চেয়ারম্যান সাহেবের অফিসে বসে কাজ করেন, তো তার ইন্ডিপেন্ডেন্সটা কোথায় থাকবে? সো এখানে ফিট অ্যান্ড প্রপার্টিসের ব্যাপারটা ছিল, সেটা কিন্তু আমরা করতে পারি নাই। কখনো কোনো কথা বলে নাই, যা দিয়েছেন তাই, যেহেতু ওই যে একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছিল। আর যেটা হচ্ছে যে এই যে মানি লন্ডারিং, এটা যে লেভেলে বেড়ে গেছিল, মানি লন্ডারিং হ্যাজ অলওয়েজ বিন দেয়ার, এটা থাকবে, এটা কিছু করার নাই, এটা থাকবে। কিন্তু ধরেন যে লেভেলে চলে গেছিল, আজকে আপনি দেখেন আমাদের বাংলাদেশে যদি দেখেন, বাংলাদেশের ডায়াসপোরা যে লেভেলে দুবাইতে প্রপার্টি কিনে, যে লেভেলে ইউকেতে প্রপার্টি কিনেছে, যে লেভেলে কানাডাতে প্রপার্টি কিনেছে বা ইউএসএ প্রপার্টি কিনেছে, আপনি দেখেছেন কী অবস্থা হয়েছে। 2009 সালে যখন 8 জন ফখরুদ্দিন মইনুদ্দিন ব্যাপার থেকে মানুষ যখন বাইরে যাওয়া শুরু করলো, দে স্টার্টেড গেটিং দ্য, যে বলে না মানুষ বাঘ যখন রক্তের স্বাদ পেয়ে যায়, তারা দেখলো যে বাইরে গেলে ভালো লাইফ লিড করা যায়, বাংলাদেশে আর্ন করবো, ওখানে স্পেন্ড করবো, ফ্যামিলি থাকবো ওখানে, আমি থাকবো এখানে। অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম অনেক শেল কোম্পানি ক্রিয়েট হয়ে গেল কিন্তু ইন দ্য প্রসেস। করলো কি আপনার এই যে আপনার গার্মেন্টসের কিছু আন্ডার ইনভেস্টিং হলো, আবার দেখবেন আপনি ওভার ইনভেস্টিং করা হলো ইম্পোর্ট আগে যেগুলো আমরা এলসি ওপেন করতাম, হয়তো যেখান থেকে সোর্সিং কান্ট্রিতে এলসি ওপেন করতাম, আমরা এলসি ওপেন করা শুরু করলাম কোথায়? সিঙ্গাপুরে, এখন দুবাইতে। বিকজ ওইখানে কিন্তু আমার লোকে কিন্তু আই এম ওপেনিং এলসি ইন দেয়ার ফেভার, হুইচ ইজ বেসিক্যালি শেল কোম্পানি ওন বাই কোনোখানে বেনিফিশিয়াল ওনারশিপটা কিন্তু আমার কাছে আছে। সো এই যে এই যে জিনিসগুলো চলছে, সেটা কিন্তু র্যাম্পেন্টলি চলছে। এবং বাংলাদেশ ব্যাংক, যেটা আপনি বলছিলেন প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিচ্ছিল, লেটেস্ট যেটা দেখলেন আপনার পেপারে, যে $500 মিলিয়ন যে সাপোর্টটা দিল, আপনি রিপোর্ট করলেন আপনি পেয়েছেন $100 মিলিয়ন, কিন্তু বাকি $400 মিলিয়ন জাস্ট পেপারে দেখালেন যে আমার কাছে কিন্তু আছে, কিন্তু ওটা কিন্তু সাপোর্ট দিলেন ওখানে। এই যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট সেন্ট্রাল ব্যাংক বসে পেট্রোনাইজ করছে, এটা চেয়ে বড় আপনি কী করবেন? যে আমার হওয়ার কথা সুপারভাইজার, আমার রেগুলেটর, হি ইজ হেল্পিং মি হাউ টু ম্যানিপুলেট থিংস। তা আপনি তো এখানে যদি হয়, আরেকটা শুরু হচ্ছিল এফআইডি, যার কথা বলেছেন, এফআইডি অ্যানাদার ইনস্টিটিউশন হুইচ ইজ ক্রিয়েটেড ফর নাথিং, ফর ম্যানিপুলেশন। সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক আর রান বাই টু ডিফারেন্ট এন্টিটিস। সেন্ট্রাল ব্যাংক দেখতে পাচ্ছে না এরা কী করছে, ওখানে কী ধরনের বোর্ড অফ ডিরেক্টরস আসতেছে সরকারি ব্যাংকগুলো, তো আপনারা দেখেছেন এরা কিন্তু সব কিন্তু সরকারের বিভিন্ন দলের লোক কিন্তু আর পুট অন দ্য বোর্ড অফ দিস গভর্নমেন্ট ব্যাংকস। তো স্বাভাবিকভাবে আপনি ওখানে যে লেভেল অফ লোন দিয়েছে, যেভাবে গেছে, সেটা তো কোনোভাবেই আপনি বন্ধ করতে পারবেন না। আপনাদের সব চারজনের কথা শুনে যেটা একটা বুঝতে পারছি যে মূলত ব্যাংকিং সেক্টরে এক ধরনের লুটতরাজ হয়েছে গত 15 বছর, ডিসিপ্লিন ছিল, এবং সেটা মূলত শুরু হয়েছে 2017 সাল থেকে। ইসলামী ব্যাংক টেক ওভারের একটা মডেল থেকে শুরু হয়ে গেছে, এবং হ্যাঁ ইউসিবিএল হয়েছে, দেখেছে ন্যাশনাল ব্যাংক দেখেছি, কিন্তু সেটা অনেক ইন্টেন্সিফাই হয়েছে। একটা লুটতরাজের অর্থনীতি সম্ভবত এখানে তৈরি হয়েছিল, যে এখান থেকে টাকা নেবে, বিদেশে টাকা নিয়ে যেয়ে ওখানে প্রাসাদ তৈরি করবে, এরকম একটা মডেলের কারণে আজকে ব্যাংকিংয়ের একটা এরকম দুর্দশা। এখন আমরা যদি আসি খুব ছোট, মানে অল্প সময়ের মধ্যে যদি আমরা বলি, এই ব্যাংকিংয়ের এরকম যে একটা ভঙ্গুর অবস্থা, সেই সিচুয়েশন বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে বিপদগ্রস্ত করে দেবে, এবং এটার ডেঞ্জারটা কী, এবং আমরা কি ফেস করছি এই মুহূর্তে? আসলে দেখেন, ব্যাংক তো একটা ইকোনমির হার্ট, মানে সব কিছু কিন্তু ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। আর বিশেষ করে বাংলাদেশের মতো ইকোনমিতে, যেখানে ধরেন অলমোস্ট 90% আমি বলবো মানে অর্থনীতি সব কিছু কিন্তু ব্যাংক কেন্দ্রিক, কমার্শিয়াল ব্যাংকগুলোই কিন্তু সব কিছু করছে। বিকজ আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইয়ার নাই, ইনস্ট্রুমেন্টস নাই, ক্যাপিটাল মার্কেট তো অ্যাবসলুটলি খুব খারাপ অবস্থা। সো এখানে ওই আপনি যখন দেখবেন কোভিড যখন এসেছিলো, কোভিডের ব্যাপারেও কিন্তু সব রিস্ক কিন্তু অন দ্য ব্যাংকস। এই যে যেটা আনিস ভাই বললেন যে 5-12 আসছে ইয়ে করার জন্য, রিস্ক কিন্তু অন ব্যাংক। আমরা রিফাইন্যান্সিং পেয়েছি, অফকোর্স আমরা কিছু লিকুইডিটি সাপোর্ট পেয়েছি সেন্ট্রাল ব্যাংক থেকে, কিন্তু এন্ড অফ দ্য ডে এভরিথিং আপনার ব্যাংকের উপর। সো ব্যাংকের ইম্পর্টেন্সটাকে সেখানে আরও বোঝা যায়। যে আমরা দেখেন একটু কথা হচ্ছিলো যে আমরা শর্ট টার্ম ফান্ড দিয়ে লং টার্ম দিচ্ছি, এটা কী হবে? তখন এর উপায় তো ছিল না। আজকে যদি আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আজকে এখানে এসছে,
because of the support that was given by that. আর look at private sector bank contribution, আপনি 90s-এ ধরেন সরকারি ব্যাংক ছিল almost 70%, private sector bank ছিল roughly 30%, কিন্তু এখন look at that, we are almost 80%. So private sector bank কিন্তু এখানে বিরাট একটা রোল প্লে করেছে, এবং থ্রু দিস মেকানিজম, এই শর্ট টার্ম নিয়ে লং টার্ম করা, এই যে আপনি এনবিএফ এর কথা বলছিলেন, এনবিএফ এর কাজ ছিল কিন্তু ওটা, কারণ আনফর্চুনেটলি এনবিএফআই ওর রোলটা বুঝে নেয় বা এটা ঠিক মতো এদের সুপারভিশন বা ছিল না বলে বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর হ্যাজ ফেইল্ড মেজারেবলি, আমি বলবো, ইন সুপারভাইজিং দ্য এনবিএফআই। তো সেখানে ডেফিনেটলি আমাদের একটা বিরাট রোল আছে। এখন মুশকিলটা হচ্ছে, যেমন ধরেন আমরা কি পারবো ওরকম করতে? প্রথমত যে আসছে যে আমরা এখন যদি গভর্নমেন্টের যে ডেফিসিট ফাইন্যান্সিং দেখি, এটা কিন্তু মূলত এখন নির্ভর করা হচ্ছে, যেহেতু ফরেন ফান্ডিং আসছে না ওইভাবে, মূলত নির্ভর করা হচ্ছে যে গভর্নমেন্ট ব্যাংক থেকে বড় করবে। তো ডোমেস্টিক্যালি যদি বড় করতে যান, এখন হয়তো আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথ বা গ্রোথের এটা চাপটা কম, বিকজ অফ ওভারঅল গ্লোবাল সিনারিও, লোকাল সিনারিও, লোকজন এখন ইনভেস্ট করতে একটু চিন্তা করছে করবো কি করবো না। তো স্বাভাবিকভাবে আমার ব্যাংকের ক্যাপাসিটি কিন্তু অবশ্যই কমে যাচ্ছে, 1,35,000 কোটি বদল বড় করবে ফ্রম ব্যাংকিং ইন্ডাস্ট্রি। তো এখন যদিও এটাকে রিভাইজ করার চিন্তা করা হচ্ছে, কালকে শুনছিলাম আমরা পরশুদিন মাননীয় গভর্নর বলছিলেন যে বাজেটকে আরও 1 লক্ষ কোটি কমানো যায় কেন, সেক্ষেত্রে হয়তো ব্যাংকের উপর চাপটা কমানো হবে। বাট যার জন্য হয়েছে কি, লুক এট ইন্টারেস্ট রেট, আপনার ট্রেজারি বিল 91 ডেজ এখন হচ্ছে 11.6%, 11.6%, 1 ইয়ার হচ্ছে 12%। তো সেখানে আপনি দেখেন যে কী অবস্থা লিকুইডিটি। সো দেখা যাচ্ছে একসময় একটা অকশনে 10% করতো ইনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, এখন সেখানে কিন্তু 20% হয়ে গেছে। 30 ইজ এ ক্যাপ ইন এনি অকশন, আপ টু 30% ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কর্পোরেটস ক্যান পার্টিসিপেট। সেটা কিন্তু অলরেডি 20% ক্রস করে গেছে। তো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আস্তে আস্তে people are moving to, because rates are better, and people are thinking government is a better entity who have got better credibility than a bank. আর যেটা হচ্ছে কি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যেটা আমরা কথা বলছিলাম যে অনেকগুলো ব্যাংকের অবস্থা খুবই খারাপ। 10টা ব্যাংকের ব্যাপারে কিন্তু অলরেডি পোর্ট অথরিটি বলে দিচ্ছে এদের কোনো গ্যারেন্টি বা কিছু অ্যাকসেপ্ট করবে না। তার মানে কি, ওই 10টা ব্যাংকের অবস্থা কিন্তু আসলে ওই লেভেলে, ওই কাস্টমার তাহলে কী নিয়ে ব্যবসা করে 10টা ব্যাংক? তো 10টা ব্যাংকের সার্ভাইবিলিটি অলসো উইল বি কোয়েশ্চেন, যে এরা আরও সার্ভাইভ করবে কিনা। তো সেখানে আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইন জেনারেল এই মুহূর্তে আমি বলবো, ইভেন ধরেন আমরা যদি অন্যভাবেও আসি, যে বাংলাদেশের ট্রেডিং নেশনস, আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট ডিপেন্ডেন্সি আছে অন দ্য ফরেন করেসপন্ডেন্ট ব্যাংক। এই মুহূর্তে ফরেন করেসপন্ডেন্ট ব্যাঙ্কগুলো অলসো একটু আমি বলবো কনজারভেটিভ হয়ে গেছে, ইন টার্মস অফ লাইন্স, ইন টার্মস অফ কনফার্মেশন, ইন টার্মস অফ আদার্স বিল পারচেজ, ওরা কিন্তু হ্যাভ বিকাম ভেরি ভেরি কনজারভেটিভ। ইভেন মানে 22 সালে যখন আমরা ব্যাঙ্কগুলো, অনেক ব্যাঙ্ক কিন্তু ডিলে করেছে ইন টার্মস অফ মিটিং ফরেন অব্লিগেশন, তখনও কিন্তু লাইন ফ্রিজ করা হয় নাই। এবার কিন্তু আপনার ইন্টারন্যাশনাল বা ব্যাঙ্কগুলো কিন্তু দে হ্যাভ ফ্রোজেন দ্য লাইন্স। ইভেন ধরেন আমি অ্যাজ এমটিভি থেকে আমরা প্রায় $60 মিলিয়ন লাইন আপ করেছিলাম টু গেট দ্য মানি। তারা বলছে আগামী 2 মাস কিন্তু এটা আমরা মুভ করছি না, বিকজ দে আর ওয়াচিং। ইটস জাস্ট নট আ ব্যাঙ্ক, ইটস দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। ওরা চিন্তা করছে, ক্রস বর্ডার রিস্ক নিয়ে চিন্তা করছে এখন। তো এটা কিন্তু ফর ইন্ডাস্ট্রি, যেখানে এখন আমি আগামীতে এলসি খুলতে গেলে, কনফার্মেশন নিতে গেলে কিন্তু আমি নিতে পারবো না। এমনও হয়েছে যে আমার ট্রানজ্যাকশন ওর সাথে কনফার্ম করা ছিল, বাট যে মুহূর্তে ট্রানজ্যাকশনটা আমি থ্রু করেছি, দেখা যাচ্ছে সে বলছে এখন নিতে পারবো না, বিকজ আমার ক্রেডিট ইজ সেইং যে ট্রানজ্যাকশন নেওয়া যাবে না। তো এগুলো আমাদের, আমি বলবো যে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির একটা চাপ সৃষ্টি করবো আগামীতে। একটা হচ্ছে লিকুইডিটি, একটা কিন্তু আছে লোকাল কারেন্সি লিকুইডিটি ইস্যু অ্যাজ ওয়েল, যেটা আপনি দেখছেন আমাদের রেপো রেট বেড়েছে, এবং মাননীয় গভর্নর বলেছেন ইট ক্যান গো আপ টু 10% টু টেম ইনফ্লেশন। যদিও ইনফ্লেশন কন্ট্রোল করতে শুধুমাত্র এটা একমাত্র টুল না, আরও অনেক কিছু আছে, সেগুলো দেখতে হবে ওভারঅল। কিন্তু যদি উনি অ্যাটলিস্ট 10% যাবেন, তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের লিকুইডিটির উপরে আপনার ধরেন ডিপোজিট রেটও বাড়বে, তাতে করে কিন্তু লেন্ডিং রেটও বাড়ার সম্ভাবনা আছে। যদিও আমরা এখন পর্যন্ত অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি কিন্তু আমরা ওইভাবে রেট বাড়াই নাই, কিন্তু ইট ক্যান গো আপ টু 14-15%। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যারা কাস্টমার, যারা বড় করছেন, তাদের জন্য কিন্তু আসলে এটা উইল বি প্রেশার, বিশেষ করে এখনকার সময় যখন আপনার এভরিথিং ইজ ভেরি টাইট, আপনার অন্যান্য কস্ট এখানে অনেক বেশি, সেখানে ধরেন বরং কস্ট যদি বাড়ে সেখানে, তো যেটা করতে ইট ইজ অলসো ম্যাটার অফ পারমিশন কম্বিনেশন, ওনাদেরকেও কস্ট আমাদের চিন্তা করতে হবে, রেশনালাইজ করার চেষ্টা করতে হবে। বাট এই মুহূর্তে ডেফিনেটলি অ্যাজ এ হোল ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ইজ আন্ডার প্রেশার। থ্যাংক ইউ। সেলিম ভাই, আপনি বিপদটা কি দেখছেন এই মুহূর্তে?
মানে বেসিক্যালি ব্যাংকিংয়ের আমরা একটা সিচুয়েশন অ্যানালিসিস করলাম, এটার ইম্প্যাক্ট, এটার ডেঞ্জারটা কি দেখছেন আপনি এখন? আমাদের মতো দেশে যেটা বললো যে এখানে 90% প্লাস অফ অল ফান্ডিং ফাইন্যান্স কামস ফ্রম দ্য ব্যাংকিং সেক্টর, উই ডোন্ট হ্যাভ আ ক্যাপিটাল মার্কেট, স্ট্রং ক্যাপিটাল মার্কেট। সেটাও যেমন তৈরি করতে হবে, আলাদা ইনিশিয়েটিভ, কিন্তু ব্যাংকিং সেক্টরকে খুব তাড়াতাড়ি এটাকে সচল করতে হবে। ওয়াই? So challenges key about the banking sector. First, the biggest challenge is that there is a liquidity issue. আমরা তো জানি 10টা ব্যাংকের কথা, 10টা ব্যাংক is completely insolvent. এখন the government, the central bank quickly has to come out with a plan or a scheme whereby the depositors, the customers of these 10 banks can be assured, can be supported. This may not, আপনারা শুনেছেন গভর্নর মহোদয় বারবার বলেছেন যে আমরা ওভার এ পিরিয়ড অফ টাইম এই জিনিসটা করব। দিস হ্যাজ টু বি ম্যানেজড অ্যান্ড এই প্ল্যানটা এটা সুন্দর করে মার্কেটে কমিউনিকেট করতে হবে একই সাথে, কেননা উই ক্যানট অ্যাফোর্ড এ রান অন দ্য ব্যাংকিং সিস্টেম। বিশেষ করে একটা ব্যাংক এখানে যেমন ইসলামী ব্যাংক, বড় ব্যাংক, তাদের লক্ষ লক্ষ হয়তো কোটি কোটি গ্রাহক আছে, ছোট গ্রাহক যারা সারা দেশে ছড়ানো ছিটানো, গ্রামে গঞ্জে ছোট শহরে। এরা ইফ দে লুজ দেয়ার কষ্টে ওর দেয়ার হার্ড আর্নড সারপ্লাস সেভিংস, যেমন এটা একটা সোশ্যাল ইমপ্লিকেশন হবে, একটা ইম্প্যাক্ট সাংঘাতিকভাবে। দিস পিপল উইল going forward will move out of the official banking sector for many years. কেন আস্থা চলে যাবে তাদের, তাই না? You have to prevent that. You cannot allow that to happen. So how will you manage that? That is the first priority. Number one priority is to keep the banking sector stable, to ensure that the good banks continue to do their business and serve their customers. There is a large group of banks which are poor but not yet bad. Poor but not yet bad. এই ব্যাংকগুলোকে আরও সাপোর্ট দিতে হবে, not liquidity support perhaps, but technological and regulatory support দিতে হবে, to make them stronger, to make their board stronger, to ensure that their operations are more compliant with regulations. একই সাথে বাংলাদেশ ব্যাংককে এটাকে একটা রিফর্ম করতে হবে, আমাদের রেগুলেশনস যেগুলো এটাকেও রিফর্ম করতে হবে। আমাদের এবিবির সাথে গভর্নর ক্লোজলি উনি আমাদেরকে কাজ করতে বলেছেন, আমরা করছি। উই উইল শর্টলি বি রেকমেন্ডিং এ রাফট অফ রেগুলেটরি রিফর্মস টু দ্য সেন্ট্রাল ব্যাংক। এটা ওনাদেরই একটা ইনিশিয়েটিভ। তো হোপফুলি দ্যাট উইল মুভ দ্য ডায়াল ফরওয়ার্ড ওই দিকে। But there are many problems, which bollam, poor banks, not yet bad. The vast majority of banks in our country are poor. আপনি যদি আমাদের অর্থনীতি আর পাকিস্তানের অর্থনীতির তুলনা করেন, macroeconomically we are far superior to Pakistan, but our banking sector is far poorer than Pakistan. Why is that the case? Have you ever thought of it? What is the ad confirmation fee that international banks charge Bangladeshi banks, and what is the fee that they charge Pakistani banks? Why are Pakistani bank management, why is it considered far superior to Bangladeshi bank management? এটা তো কারণ আছে, হ্যাঁ, অনেক কারণ আছে। তো we have to invest in quality of the banking sector. I am very hopeful that এই আহসান মনসুর সাহেবের মতো অন্তত 9 বছর পর আমরা দেখলাম একটা রিয়েলি ভালো লেখাপড়া জানা এবং not only academically strong but banking experience owner, international experience owner যেমন, this is the kind of person we need. So even in our initial গত 2 সপ্তাহে ওনার সাথে যত engagement হয়েছে, our interaction has been very positive. He is very straightforward, very down to earth, and he is focused on doing good for the banking sector, for the country. সবচেয়ে বড় কথা কি, he is a man of high integrity. আমরা এটা পাইনি গত বহু বছর ধরে, হ্যাঁ।
হি হ্যাজ অনলি ওয়ান এজেন্ডা, ব্যাংকিং সেক্টরকে স্ট্রং করা। গভর্নর আমরা পাইনি, অন্তত 9-10 বছর তো আমরা পাইনি। আমরা দেখেছি গত 2 গভর্নর কি ছিলেন, কেমন কি করেছেন। তো উনি ওই যে বললাম ওনার টাস্কফোর্স, 3টে টাস্কফোর্সের কথা তো আপনারা জানেন, উনি চালু করেছেন। আমি মনে করি I think the future is very bright for Bangladesh in general because there is a wave of governance. This is what this country needs more than anything else. Freedom and governance. Freedom age. Freedom to speak, to disagree, to debate. এই ফ্রিডমটা না থাকলে, ফ্রিডম অফ প্রেস, এর চেয়ে ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। আজকে একটা ডিসিশন কেউ নেবে, প্রেস কথা বলতে পারবে না, অন্য কেউ কোনো স্টেক হোল্ডার কথা বলতে পারবো না, আমরা ডিসএগ্রি করতে পারবো না। এই জিনিসটা থেকে সরে যেতে হবে। কিন্তু কিছু বললেই আপনাকে গুম করে দেবে, আপনাকে গুম করে দেবে। হ্যাঁ, তো এই যে পুলিশ স্টেটটা বন্ধ হয়, আমি মনে করি দিস ইটসেলফ উইল জেনারেট ইনর্মাস ক্রেডিট ফর দিস কান্ট্রি। ইট উইল ড্রাইভ আওয়ার গ্রোথ গোয়িং ফরওয়ার্ড। কিছুদিনের জন্য আওয়ার কান্ট্রি পারহ্যাপস মে হ্যাভ টু টেক আ ব্যাকওয়ার্ড স্টেপ। সামনে আগাতে গেলে হয়তো 1 পা 2 পা পিছিয়ে আগাতে হবে, দ্যাটস ওকে, আই ডোন্ট সি দ্য হার্ম ইন দ্যাট। এবং আশেপাশে তো অনেক রকম কোল্যাটারাল চ্যালেঞ্জেস, ড্যামেজেস আপনারা দেখছেন, এগুলো মেনে নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর লাস্টে সাইমালটেনিয়াসলি সরকারকে একটা বড় কাজ করতে হবে, ইজ ব্রিং ব্যাক দ্য লুট। এই যে টাকা আমাদের পাচার করেছে, এটা সম্ভব হবে। আমি আপনাকে বলি, এখানে অনেক কাজ চলছে অলরেডি, হয়তো সব উনি গভর্নর মহোদয় সবার সাথে আলাপ করছে না। হি উইল বি টেকিং ইন্টারন্যাশনাল এক্সপার্টিজ। এগুলো করা সম্ভব, কঠিন কাজ কিন্তু করা সম্ভব। it needs the support of international agencies, and I am sure you will get that. They are already, the Bangladesh Bank is already in active dialogue with different developed countries and different agencies to bring their expertise to Bangladesh. And আপনি হয়তো জানেন কিছুদিন আগে ওই মালয়েশিয়ার 1 বিলিয়ন এমডিবি, যেটা $1 বিলিয়ন কিন্তু ফেরত নিয়ে এসেছে। না, অনেক, মানে এটা সম্ভব, কেন সম্ভব না? আমি একটা কথা বলি, আপনি বলেন অ্যাসেট নেই, অলরেডি তো আমরা দেখেছি যে একটা সার্টেন গ্রুপের কত 40,000 কোটি টাকার অ্যাসেট বোধহয় আপনারাই খবরের কাগজে দিয়েছিলেন, এরকম আরও আছে। বাংলাদেশের যে অনিয়ম, দুর্নীতি, কিচ্ছু না। আপনি জাস্ট গুলশানে গিয়ে দেখেন, প্রত্যেকটা বাড়িতে নক করবেন, প্রত্যেকটা ফ্ল্যাটে এই বাড়ির মালিককে, আপনার কি ট্যাক্স রিটার্নটা দেখি, ট্যাক্স রিটার্নে কি এটা আছে কি না, এই বাড়িটা 20 কোটি টাকার এই ফ্ল্যাট কিনেছেন, টাকাটা কোথা থেকে আসলো? এই প্রশ্নটা করলেই ঢাকা শহরে গুলশানে আপনি $15 to $20 বিলিয়ন পাবেন। এতদিন কেন করেন নাই? ধানমন্ডি আছে, বনানী আছে, উত্তরা আছে, বাড়িধারা আছে, এভরিওয়্যার। ওয়াই হ্যাভেন্ট ইউ ডান ইট? বিকজ আপনার লোকেরাই ওইগুলো কিনেছে। 20 কোটি, 25 কোটি, 40 কোটি দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কেনে কি করে? ওই টাকাটা আসলো কোত্থেকে? আপনার কি ট্যাক্স রিটার্নে আছে? আসলো কোথা? দেখেন কত বিলিয়নস অফ ডলার্স ঢাকা শহর থেকে রিয়েল এস্টেট থেকে বেরিয়ে যাবে। I would suggest the real estate industry in Bangladesh is an active player in all this money laundering. বড় বড় আপনি রিয়েল এস্টেট এজেন্টের অফিসে যান, they have more cash counting machines than our bank head office has. আপনি গিয়ে আশ্চর্য যাবেন, বস্তায় বস্তায় ক্যাশ টাকা নিয়ে আসে, গনে ওরা, তারপর এক একটা ফ্ল্যাট দিয়ে দেয়। কি জিজ্ঞেস করলে হলো, কি করে কেনেন আপনি 20 কোটি টাকার, 40 কোটি টাকার একটা ফ্ল্যাট? কোথায় আসলো এই টাকা দেখি? ইউ উইল গেট, it is very easy to do. If you have the political will, the commitment, you can recover a very large amount of this money. এটা পারবেন না? আমরা কিছুদিন আগে একটা জনৈক ব্যাংকের চেয়ারম্যানের না বোর্ড অফ ডিরেক্টরসের
শুনলাম যে তার লন্ডন শহরে 300-400 প্রপার্টি আছে, এটি কি আপনি এর পেছনে লাগতে পারেন না? ইটস ভেরি ইজি, ইটস নট কমপ্লিকেটেড অ্যাট অল, বাট আপনাকে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন দ্য রাইট ফ্রেমওয়ার্ক। এক্সপার্টস, এই এক্সপার্টিজ আমার নেই, নিয়ে আসেন আপনি ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, যেখানে পয়সা দেন তাদেরকে, যা পয়সা দেওয়ার দরকার, দে উইল ডু দ্য রেস্ট। এটা অ্যান্ড এটা ভালো যে এই সরকার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার কিন্তু হি হ্যাজ আ, আপনারা দেখেছেন কয়েকদিন আগে, হি হ্যাজ আ প্রোফাইল, এ রেপুটেশন, নেটওয়ার্কিং, ওনার রেকগনিশন গ্লোবাল একেবারে। মান্নান ভাই যেটা বললেন, উনি সবই করতে পারবেন, কিন্তু আমাদের ওই উইলটা দরকার, এই সব টাকা নিয়ে আসা সম্ভব। এরকম ঠুনকো ব্যাংকিংয়ের কি বিপদ ডেকে আনছে দেশে, এটা একটু যদি সংক্ষেপে বলেন। কি বিপদ ডেকে এনেছে? I can say that first of all there is an image, reputational and confidence crisis in our banking system. From whom? People, জনগণ। সেকেন্ডলি ডিপোজিটার্স। আজকে এই মধ্যে আমাকে দুটো ডিপোজিটার লিখেছে, আমার টাকা ওই ব্যাংকে আছে, আমি কি করব, আমি কোথায় যাব, দুইজন, এই আমার কাছে মেসেজ এসছে। থার্ডলি, যেটা একটু আগে মাহবুব সাহেব বললেন, মাহবুবুর রহমান, correspondent banks. I happen to regularly consult a number of correspondent banks যাদের সঙ্গে আমি কাজ করেছিলাম ওভার দ্য ইয়ার্স, এবং আমি গিয়েছিলাম ওদের হেড অফিসে, ওরাও এখানে এসছে বারে বারে বাংলাদেশে, আমার বাসায় পর্যন্ত এসছে। তো ওরা আমার সঙ্গে এর মধ্যে কনসালটেশন করছে অন জুম, এবং বিভিন্ন প্রশ্ন করছে বাংলাদেশের যে কারেন্ট ইকোনমিক ক্রাইসিস বা পলিটিক্যাল ক্রাইসিস, এগুলো নিয়ে ওরা কী করবে। আর যেটা বললো যে লিমিটস হ্যাভ বিন curtailed or the cost of confirmation of LCs has gone up compared even to Pakistan, এটা তো সবসময়ই ছিল। তো এখানে ওরা সারাক্ষণ জিজ্ঞেস করছে তোমার এনপিএল কি, তোমার ক্যাপিটালের কী অবস্থায়, অ্যাডিকুয়েসি আছে কি না, আর তোমাকে যে আমি কনফার্ম করলাম বা ডিসকাউন্ট করলাম সেই শিপ ব্রেকিং এলসিটা, সেটা তুমি আমাকে টাইম মতো দিবে কিনা। সো দ্যাট ইজ এ confidence crisis, there's a reputational crisis. আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে the central bank has been terribly weakened, and we have seen how the governance declined, especially deputy governor-দের support। যাই আমরা বলি about the governor, সেটা অন্য জিনিস। We have had two bureaucrats, তার আগে একজন প্রফেসর, এখন we have international finance civil servant বলতে গেলে আর কি। So we have the best now. ওনার কাছে কোনো ব্যাগেজ নাই of the bureaucracy. He has got none of that baggage, and he has a clean slate to do things, but he cannot do these things alone. এবং আমি জানি দুই একজন এর মধ্যে দেখা করেছেন, আমার সঙ্গে ওনার সঙ্গে ব্রিফলি কথা হয়েছে। He is swamped with how to restructure the banks that are one of them which Mannan Bhai heads here. এটা হলো ওনার জন্য has become the first crisis. পরে how to bring back the money, যেটা একটা সেলিম সাহেব বললেন, তো bring back that money, যেটা বললো যে people are available, yes there are agencies available but they're very expensive and there is a whole chain of things to do. পুলিশকে বলতে হবে, পুলিশ will file a case, ওখান থেকে lawyers নিয়োগ করতে হবে, কোর্টসে যেতে হবে। এবং আরেকটা কথা আপনাদের তথ্য আমি দিই, while I was the CEO of Mutual Trust Bank, যেটা আমার সুযোগ্য সাকসেসর এখানে বসে আছেন মাহবুব সাহেব, আমরা কিন্তু একটা রিভার্স মানি লন্ডারিংয়ের টাকা ফেরত পাঠিয়েছিলাম লন্ডনে। সো ইউ উইল হ্যাভ দ্য ফাইল, আমার ফুল তথ্যগুলো এখন, হ্যাঁ আমার এখন অনেক দিন আগে হয়ে গেছে তো আমার ঠিক মনে নাই। হ্যাঁ এখানে আসছিল এবং সাকসেসফুলি অ্যান্ড লিগালি বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে আমরা টাকাটা ওখানে পাঠিয়েছিলাম। সো সেটা যদি হয়, জি মান্নান ভাইও করেছেন, সো উই ক্যান ডু অল দিস থিংস, ব্রিং আওয়ার মানি ব্যাক, আর এখানে হলে আমরাও পাঠাবো। ইটস টু ওয়ে। সো যেটা বললাম, গভর্নর সাহেব নিডস এবল লেফটেন্যান্টস, ভালো ডেপুটি গভর্নর দরকার। এক সময় ছিল জাদরেল ডেপুটি গভর্নর, যারা নাম এখনও আমরা বলি, যারা বিভিন্ন কমিশনে আছেন, নজরুল হুদা সাহেব, জিয়াউল হাসান সিদ্দিকী অ্যান্ড সো অন, দেয়ার ওয়াজ মেনি জাদরেল ডেপুটি গভর্নর সাহেব, আরও আগে অনেকেই ছিলেন। হ্যাঁ, কাজমি সাহেব তো একটা পিলার ছিলেন। সো ইভেন শুরুর দিকে 70s এ যে ডেপুটি গভর্নর যে রেটিং কায়সার ভাইয়ের আব্বা ফর এক্সাম্পল, অ্যান্ড সো অন, খালেদ খান সাহেব ছিলেন, হ্যাঁ এম খালেদ, হ্যাঁ। তো এখন ওই ধরনের ওনাকে সাপোর্ট না দিলে উনি পারবেন না কিন্তু। ওকে, হি ইজ স্পিকিং টু এবিবি, হি ইজ স্পিকিং টু লট অফ পিপল, বাট হি নিডস অল দিস পিপল। আর একটা কথা বলা হচ্ছে যে একজন ব্যাংকিং কমিশন করতে হবে। ব্যাংক কমিশন করা যেতে পারে, অনেক বছর ধরে অনেকে বলে আসে, বাট দ্য টার্মস অফ রেফারেন্স অ্যান্ড দ্য ডেলিভারেবলস মাস্ট বি ভেরি ক্লিয়ার। আর একটা হলো যে ইট শুড ইনক্লুড প্র্যাকটিক্যাল পিপল ফ্রম দ্য ফিল্ড, ইট শুড ইনক্লুড সার্ভিং পিপল, ইভেন লাইক মাহবুব অর সেলিম,
অ্যান্ড অলসো মেবি ইনক্লুড, আমি বলছি না আমাকে নিতে হবে, সেটা আমি বলছি না, অ্যান্ড অলসো এ ফিউ রিসার্চার্স অ্যান্ড প্রফেসর্স। অল প্রফেসর রিসার্চে দিয়ে এগুলো হবে না, কারণ ব্যাংকিং রিস্ট্রাকচার করতে গেলে যারা ব্যাংকের ভিতরে রাস্তায় কাজ করেছে, ব্রাঞ্চে কাজ করেছে, ফিল্ডে কাজ করেছে, তাদেরকেই ডাকতে হবে, তারাই সবচেয়ে ভালো বুঝতে পারবে। তো এটা গেল কেন কি হয় সেটা তারা জানে। জি, তা সব তারা জানে। তো এই সাইডটা এটা গেল অ্যাবাউট দ্যাট। দে আর নট এ লিমিটেড কোম্পানি অ্যান্ড দে হ্যাভ গট লাইক 30 or 40 ব্রাঞ্চেস। কত? 3,500 কোটি, 2300 কোটি, 2300 কোটি আফটার ট্যাক্স ঘরে নিয়ে গেছে, উইচ ইজ রেমিটেবল স্ট্যান্ডার্ড চার্টার। কোনো ব্যাংক ওর কাছেও যায়নি, নট ইভেন ইসলামী ব্যাংক। কি বল তাদের তাহলে ক্রেডিট অ্যাপ্রুভাল প্রসেসটা কি, এই জিজ্ঞেস করি। আমরা তো এমপিএলএ আসতেছি বারবার, রিস্ট্রাকচারে আসছি। তো তাদের ক্রেডিট অ্যাপ্রুভাল প্রসেস কি? দে হ্যাভ ওয়ান সিনিয়র কান্ট্রি ক্রেডিট অফিসার হু ইজ এম্পাওয়ার্ড টু সাইন এ লট অফ ক্রেডিট, আর তার উপরে এটা একটা চেইনে যায়, wherever ইট মে বি। সিটি ব্যাংক হলে সিঙ্গাপুর যেতে পারে, হংকং যেতে পারে, বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হলেও সিঙ্গাপুর যেতে পারে, এটসেট্রা। সো দে আর অ্যাপ্রুভিং দ্য ক্রেডিট, তাদের ক্রেডিট তো খারাপ হয় না। সো হিয়ার হু ইজ অ্যাপ্রুভিং দ্য ক্রেডিট, দিস মাই কোয়েশ্চেন। ইন দ্য ব্যাংকস, they are the sponsors of banks, we have talked mostly business people. তো তাদের with due respect, they are great entrepreneurs. ওই দিক দিয়ে আমি স্যালুট করি, বড় ফ্যাক্টরি করেছেন, এতগুলো লোকরা ওনারা চাকরি দিয়েছেন, ওটা আমি I'm not taking that credit away from them. But does it empower them to sit on the credit committee of a bank, on the EC committee of a bank, of an audit committee of a bank, and then say, এখানে 2,000 কোটি টাকা দেবো, এখানে 1,500 কোটি দেবো? What do they understand about credit ratios, about leverage ratios, about gearing ratios, about current assets and so on? এই পারদর্শিতা তো ওনাদের কাছে নেই। সো এন্টায়ার ক্রেডিট অ্যাপ্রুভাল প্রসেস ইন প্রাইভেট ব্যাংকস নিয়ে আমার মতে ব্যাংকিং কমিশন শুড ওয়ার্ক অন হাউ শুড দিস বি ডান ইন ফিউচার। হু উইল ডু দ্য অ্যাপ্রুভাল? ওয়্যার উইল দ্য অ্যাপ্রুভাল লাই? নট উইথ দিস পিপল, বিকজ দে আর ডুইং ক্রোনি ক্যাপিটালিজম। তারা বলছে হ্যাঁ আমি তোমারটা দিয়ে দিচ্ছি, তুমি আমারটা তোমার ব্যাংকে দিয়ে দিও, যার জন্য আজকে এটা হয়েছে। ইউ স্ক্র্যাচ মাই ব্যাগ, আই স্ক্র্যাচ ইউর ব্যাগ। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের দেশে কতদূর সম্ভবভাবে সুপারভাইজারি বোর্ড করা এবং অপারেটিং বোর্ড করা। Operating board is made up of the CEO. He will head that board along with directors. Very easy, like Boro Corporation, Microsoft Corporation, etc. You know, they have research, they have finance, they have marketing, etc., etc. Similarly, এখানে সুপারভাইজারি বোর্ড থাকবে যারা ব্যাংক করেছে, একটু আগে যেটা সেলিমও বললো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শেয়ার হোল্ডার্স, জবাবদিহিতা আছে শেয়ার হোল্ডার্স। সো শেয়ার হোল্ডারদেরকে নিয়ে একটা সুপারভাইজারি বোর্ড থাকা উচিত, যারা 3 মাসে বা 2 মাসে বসবে এবং দে উইল চেক দি অ্যাকাউন্টস, দে উইল চেক দি স্ট্র্যাটেজি, বিকজ দে হ্যাভ টু গিভ দ্য স্ট্র্যাটেজি আফটার অল, দে হ্যাভ টু গিভ দ্য ভিশন, এই ব্যাংকটা কী করবে। লাইক ব্র্যাক ইজ SME ব্যাংকিং বেসিক্যালি, সো অ্যান্ড কৃষি ব্যাংক ইজ বেসিক্যালি কৃষি। সো ওই ভিশন মোতাবেক ওই ব্যাংকে কাজ করতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই কর্পোরেট গভর্নেন্সকে নিয়ে কাজ করা, এবং এটা কিন্তু খুব টাফ জব হবে, বাট দিস ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসের কথা আমরা বলছি, বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস তো অবশ্য অনেক কম, বেশিরভাগই অ্যাকাউন্টেন্টস, প্রফেসর্স ওনাদের দেওয়া হয় এইসব পজিশনে। তো তাদেরকে যে অল্প পারিশ্রমিক দেওয়া হয় ফর 5 hours অফ ওয়ার্ক ইজ নাথিং, ইজ চিকেন ফিড। এবং ওনারা ওখানে যাবেন, ট্রাফিক জ্যাম ঠেলে ওখানে থাকবেন 4-5 ঘন্টা, ওনাদের বলা হচ্ছে তো রেসপন্সিবিলিটি নিতে, কেন তারা এই রেসপন্সিবিলিটি নেবে ফর পিনাটস? জাস্ট আমি এক্সাম্পল বলছি, আমি বলছি না যে বাংলাদেশে এটা দেওয়া উচিত, আমরা গরিব দেশ, ঠিক আছে। ইন্ডিয়াতে ICICI ব্যাংকের একটা বোর্ড মিটিংয়ে 125,000 রুপিস দেওয়া হয় পার বোর্ড মিটিং, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে বছরে 5 crore রুপিস দেওয়া হয় বেসড অন হিজ ওন স্ট্যান্ডিং পার ইয়ার অ্যাজ রিটেনারশিপ। দিস ইজ দি fees that are paid in India, ঠিক আছে। ডিভিশন বাই সাইজ, সেক্টর, জিওগ্রাফিক্যাল লোকেশন, ইকোনমিক পারপাস, এই অনুযায়ী ব্যাংকের যে জনগণের যে সম্পদ জনগণের কাছে ফেরত দেওয়া হবে আপনার মানে। কিন্তু যেটা ঘটেছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, সেটা হলো সম্পদগুলো এসে ঢাকা এবং চট্টগ্রামে জমা হয়েছে, সারা বাংলাদেশের সম্পদ। আমি যেই ব্যাংকে গেছি সেই ব্যাংক সম্পর্কে শুধু এইটুকু আমি আপনাকে বলছি যে 1 নম্বর সংকট যেটা, তাহলে আমি একদম প্র্যাকটিক্যাল কেস বলছি, যে সেখানে আমার গ্রামের যে ব্রাঞ্চগুলো আছে, 205টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে ধরে নেন যে আপনার 10টা ব্রাঞ্চ বাদ দিয়ে বাকি ব্রাঞ্চগুলোর কাজ হচ্ছে জনগণের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করে এনে মাত্র 4টা বা 5টা ব্রাঞ্চে 8-10 জন লোকের কাছে সেই সমুদয় সম্পদ দিয়ে দেওয়া। তো এটা হচ্ছে গিয়ে এই যে আপনার এই যে বৈষম্য, আজকে বৈষম্যটা একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে না আমাদের দেশে। বৈষম্যের কারণে আমরা একটা দেশ স্বাধীন করে ফেললাম, অতীতেও করেছি আমরা, 47-এ একবার দেশ স্বাধীন করেছি ওই বৈষম্যের কারণে।
71-এ দেশ স্বাধীন করেছি বৈষম্যের কারণে, এবং 24 সালেও আবার দেশ স্বাধীন করলাম বৈষম্যের কারণে। বৈষম্যটা কোন পর্যায়ে গেছে? আপনি এই ব্যাঙ্কগুলো সার্ভিস কাদেরকে দিচ্ছে? ডিপোজিটরদেরকে ব্যবহার করছে, জাস্ট মানে ওদের কাছ থেকে মানে ইনজেকশন করে তাদের শরীর থেকে রক্ত নিয়ে নেওয়া হচ্ছে। সেই রক্তগুলো এনে পুশ করা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে। ঢাকা এবং চট্টগ্রামে আবার মতিঝিল, গুলশান আর কারওয়ান বাজারে, আর চট্টগ্রামের আগ্রাবাদ এবং খাতুনগঞ্জে। এটা হলো আমাদের ব্যাংকের মূল সংকট। এই 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 গুটি কতক জায়গার স্বল্প সংখ্যক মানুষের কাছে সম্পদ পুঞ্জীভূত হওয়ার কারণে আপনার গিয়ে ব্যাড অ্যাসেট তৈরি হয়েছে। এবং এই লোকগুলো যারা বিনিয়োগ গ্রাহক, তারা আপনার গিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন ব্যাংক থেকে বিনিয়োগ নেয়ার কারণে মনে করেন একজন লোকের 20,000 কোটি টাকা তার বিনিয়োগ, সে লোন নিয়েছে বা বিনিয়োগ নিয়েছে 10টা ব্যাংক থেকে। এখন একটা ব্যাংক থেকে নিয়ে আরেকটা ব্যাংকে আপনার টাকা ফেরত দেয়, এই ধরনের অবস্থা হয়েছে। এর ফলে তারা কোনোদিন কিন্তু ওভারডিউ হয় না, অথচ তাদেরকে যদি একবারে টান দেওয়া হয় তাহলে তারা টাকা ফেরত দেওয়ার উপযুক্ততা রাখে না। আমি খুব মোটা দাগে কথা বলছি। এরপরে হয়েছে যে এদের প্রভাব এত বেশি, এবং তারা মূলত ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে এই কয়েকজন লোক মিলেই কিন্তু কন্ট্রোল করে। তখন তাকে যখন ক্লাসিফাইড করার প্রশ্ন আসে, তখন ওই মালিক বলেন, ওই ব্যাংকের যারা, কিংবা বলা হয় গ্রুপ চেয়ারম্যান, 7টা ব্যাংকের একজন চেয়ারম্যান, হ্যাঁ, এই ধরনের গ্রুপ চেয়ারম্যান কি অনুমোদন দিয়েছেন ক্লাসিফাই করার? ম্যানেজমেন্ট করতেছে না, উনি বলে দিয়েছেন নো, এটা অমুক গ্রুপ, এটা ক্লাসিফাইড হবে না, এটা যেভাবে পারো তোমরা ড্রেসিং করো। এই ড্রেসিং বিজনেসটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে চলার ফলে প্রকৃত স্বাস্থ্যের চাইতে ব্যাংকিং ইন্ডাস্ট্রির স্বাস্থ্য অনেক খারাপ। কিন্তু সংকট হচ্ছে মিডিয়ার মাধ্যমে বা আমাদের বক্তৃতার মাধ্যমে এই কথাগুলো বাইরে গেলে ট্রাস্ট, ব্যাংকের মূল পুঁজি হচ্ছে ট্রাস্ট। এই আস্থাটা যদি জনগণের নষ্ট হয়ে যায় তাহলে জনগণ যাবে কোথায়? যেটা নাকি সাজ্জাদ ভাই একটু শুরুতেই বলেছিলেন, ব্যাংক মানুষগুলো তাদের টাকা নিয়ে যাবে কোথায়? ডাকাতের হাতে দিয়ে দিবে না কোথাও রাখতে হবে? রাখার জায়গা থাকবে না আসলে। যদি প্রকৃত স্বাস্থ্য ব্যাংকের যদি জনগণের সামনে উদাম করে তুলে ধরা হয়, নগ্নভাবে তুলে ধরা হয়, তাহলে জনগণের টাকা রাখার জায়গা খুব বেশি পাওয়া যাবে না, 2-4টা ছাড়া। এই অবস্থাটা 18 কোটি মানুষের দেশে, এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন সংকটের বার্তা দেয়, যেটা আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন। কিন্তু এই আলোচনাটা আমরা বেশি না করে এই মুহূর্তে, আমরা যদি এই আলোচনাটা বেশি করি তাহলে সংকট বাড়বে, জনগণ ভীত হবে, মানুষকে ভীত করা যাবে না, আতঙ্কিত করা যাবে না। এবং ব্যাংকের যারা জনশক্তি আছে, সেই জনশক্তিকেও আপনি তারাও আতঙ্কগ্রস্ত হবে, তারা ডিমোটিভেটেড হবে। এবং আমি দেখেছি, যেমন আমি একটা ব্যাংকে জয়েন করলাম, মানে জয়েন করছি তো এখন অভ্যাসবশত আমি রাত দিন অফিস করতেছি সেখানে। আমি দেখলাম যে সেখানে লোক আছে, লোকদের সামর্থ্য আছে, দক্ষতাও আছে, বাট ডেলিভারি নেই। এই ধরনের একটা অবস্থা কিন্তু অনেকগুলো ব্যাংকে সৃষ্টি হয়েছে। তাদের মোটিভেশন এবং তাদের মাঝে যে তাদের ভেতরেরকার যে সামর্থ্য আছে, আমি বলি যে আলিফ মানুষগুলোকে জিম বানিয়ে ফেলা হয়েছে সব জায়গায়। তো এই অবস্থা থেকে ব্যাংকিং সেক্টরের পুরা জনশক্তিকে যদি ব্যাংকে বাঁচাতে হয়, তাহলে জনশক্তিকে দেখতে হবে যে তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে কিনা। এই জনশক্তিকে ঘুরে দাঁড়াতে হবে ওয়ান অফ দি এরিয়া, জনশক্তিকে ঘুরে দাঁড়াবে। কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, এটাকে হারাম ঘোষণা করতে হবে। আমি যখন এমডি ছিলাম ইসলামী ব্যাংকের, আমি তখন উত্তর বাংলায় দেখলাম যে ডিপোজিট আছে, বিনিয়োগ নাই। আমি বলেছি যে যমুনা নদী পার হয়ে উত্তর বাংলার কোনো 1 টাকা এদিকে আসলে সেই ব্রাঞ্চের ম্যানেজারকে পাচারকারী হিসেবে সাব্যস্ত করা হবে। তোমরা টাকা পাচার করছো, উত্তর জনপদের টাকা উত্তর বাংলায় ইনভেস্ট করতে হবে, খুলনা জোনের টাকা খুলনায় ইনভেস্ট করতে হবে, বগুড়ার টাকা বগুড়া জোনে ইনভেস্ট করতে হবে। আবার বগুড়া শহরে নয়, বগুড়া শহরের বাইরে যে আমার জায়গাগুলো আছে, রংপুরে যে ডোমার উপজেলা আছে, ডোমার উপজেলার সম্পদ ডোমার উপজেলায় যদি বিনিয়োগ হয় তাহলে সেটা দুর্ভিক্ষ কবলিত থাকবে না। মোটা দাগে কথা হচ্ছে এটা। সো আপনাকে জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ এবং আপনার ইকোনমিক সাইজ ওয়াইজ আপনাকে নিচের দিকে বিনিয়োগকে প্রবাহিত করতে হবে। আমি দেখেছি, যেটা এনপিএলের কথা একটু আগে বলা হচ্ছিল, আমি যখন এমডি ছিলাম
তখন আমার ক্ষুদ্র বিনিয়োগের নন পারফর্মিং ছিল লেস দেন 1%, 0.75%। তো ইজ ইট নট এ গুড সাইন? হ্যাঁ, একটা ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগ এবং সংখ্যা কত তার 10 লক্ষ ফ্যামিলি, 10 লক্ষ ফ্যামিলির কাছে আমার ক্ষুদ্র বিনিয়োগ ছিল, এবং যেই ফ্যামিলি থেকে গ্র্যাজুয়েশন হচ্ছে, যেই ফ্যামিলিতে কোনো যারা যারা সিগনেচার করতে পারতো না সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে। আপনাকে ব্যাংকিং সেক্টরের রোলটা বুঝতে হবে। ব্যাংকিং সেক্টরটা যে প্রাণ বলেছেন আপনি, ব্যাংকিং সেক্টরটা বাংলাদেশকে, হ্যাঁ, এবং আমাদের সরকারকে, বাংলাদেশের জনগণকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। আমরা যদি শুরু থেকে এ যাবৎ বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যদি যথাযথ জায়গায় কাজ করতে পারতো, তাহলে আমরা সিঙ্গাপুরকে অতিক্রম অবশ্যই করতে পারতাম। কিন্তু আমরা পারি নাই, কারণ এই সেক্টরটাকে যেভাবে নেতৃত্ব দেওয়া দরকার, এর নেতা আছেন কিন্তু তাদের কাজে লাগানো হয়নি। একটু আগে আমি আনিস ভাই যেটা বলছিলেন, বা এই সেলিম ভাই যে কথা বলছেন, মাহবুব ভাই যে কথা বলছেন, আমাদের এখানে লোক আছে কিন্তু তাদেরকে মানে তারা যাতে কাজ না করতে পারে বিভিন্ন ব্যাংকে, তাদের সেই অ্যাবিলিটিকে উৎসাহিত না করে অবদমন করা হয়েছে। এই অবদমিত জনশক্তি ব্যাংকিং সেক্টরের, সেটাকে ইন্সপায়ার্ড, মোটিভেটেড জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এখন দরকার কি, আপনার R&Dতে আমাদের ইনভেস্টমেন্ট করা দরকার, যেটা আমরা এই গভর্নমেন্টের কাছে সঙ্গতভাবে আশা করতে পারি। আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য ভালো ট্রেনিং ইনস্টিটিউশন নাই, অ্যাপেক্স কোনো ট্রেনিং নেই। আমাদেরকে ট্রেনিং নিতে হলে মালয়েশিয়া যেতে হবে, কিংবা আমাদেরকে আমেরিকা থেকে ঘুরিয়ে আনতে হবে। কেন ভাই? হ্যাঁ, আমাদের তো একটা সিভিলাইজেশন, উই আর নট সিম্পলি এ কান্ট্রি। আমরা একটা সিভিলাইজেশন হওয়ার মানে হচ্ছে, ইরান একটা সিভিলাইজেশন হওয়ার কারণে তাদের লোকদেরকে কিন্তু অন্য জায়গায় পাঠাইতে হয় না, ইরানেই তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে, তাদের সে ধরনের ট্রেনার আছে। মালয়েশিয়াতে তো সিভিলাইজেশন ছিল না, তারা বেসিক্যালি ছিল না আপনার গিয়ে জাল দিয়ে মাছ ধরতো। তো সেই জাতি এখন আমাদেরকে ট্রেনিং দেয়। আমি নিজে গেছি কয়েকবার তাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য, GLDP করার জন্য। আমাদের এখানে জনশক্তি উন্নয়নের জন্য আপনাকে এফোর্টস দিতে হবে, মোটিভেটেড দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এটা আমার কাছে অত্যন্ত প্রাইম মনে হয়। কনসেন্ট্রেশন অফ ওয়েলথ কমাইতে হবে। থার্ড পয়েন্ট হলো, ফার্স্ট পয়েন্ট আমার যেটা আমি শুরুতে বলেছিলাম, এই কালো কানুন, সেটা যেখানেই থাকুক না কেন, সাংবাদিক হিসাবে আপনাদের সুযোগ আছে ভাই এই জিনিসটাকে ফোকাস করা। আমি মনে করি এটা হাইলাইট হওয়া দরকার। অবিলম্বে এই 2%-এর যে আপনার যে কালা কানুন আছে, চিরস্থায়ী জমিদারি বন্দোবস্ত যেটা ব্যাংকিং সেক্টরে চালু করা হয়েছে, সেটাকে বাতিল করে 1953 সালে খাজা নাজিমউদ্দিন যেভাবে নাকি জনগণের সম্পদের মালিকানা জনগণের কাছে ফেরত দিয়েছিলেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের দাবি হচ্ছে যে তিনি আমাদের ব্যাংকিংয়ের জনগণের মালিকানা তিনি আমাদেরকে 2024 সালে ফেরত দেবেন, দিয়ে 2% হবে হাইয়েস্ট সিলিং। 2%-এর বেশি কোনো পরিবারের আপনার শেয়ার থাকবে না। এবং আপনার যদি একটা শেয়ার থাকে আর জনগণ যদি তাকে পছন্দ করে, শেয়ার মালিকরা, যে তিনি হবে আমাদের ব্যাংকের বোর্ডের সদস্য, সেখানে মেবি সার্টেন ক্রাইটেরিয়া থাকবে সো দ্যাট এখানকার গভর্নেন্সটা হয়। যতক্ষণ পর্যন্ত এই সেলিম ভাইয়ের কথা অনুযায়ী ইনস্টিটিউশনালাইজড ওই ফর্মে যাওয়া না যায়, কিন্তু আপৎকালীন সময়ে যে ট্রানজিশনটা অতিক্রম করতে হবে এইভাবে যে সেখানে আপনার 1000 টাকা হলে, আমি বললাম না 25,000 টাকা শেয়ার হোল্ডিং ছিল শাহ আব্দুল হান্নানের, 35,000 টাকা শেয়ার হোল্ডিং নিয়ে ইসলামী ব্যাংকের 13 বছর চেয়ারম্যান ছিলেন কমরেড আতাউর রহমান, যে সময় ব্যাংকটা লুৎফর রহমান সরকারকে এমডি করে, এবং উনি কোনো ইন্টারফেয়ার করতেন না। এই দুজন চেয়ারম্যান ছিলেন, তারা ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও তারা জনগণের স্বার্থ বিবেচনা করতেন। লুৎফর রহমান সরকার যাতে ইন্ডিপেন্ডেন্টলি তার ম্যানেজমেন্টকে নিয়ে ব্যাংক চালাইতে পারেন সেটা দেখতেন। আমি এটাকে মডেল বলছি, আমি একটা মডেল বলছি। এই মডেলে এবং ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের জন্য RDS প্রোগ্রামের মতো প্রোগ্রাম ওই আমলেই হয়েছে। লুৎফর রহমান সরকার অনেকগুলো প্রোডাক্ট আমাদেরকে তখন দিয়েছেন, যেগুলো এই দেশের জনগণের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে এটা কিন্তু বিরাট ভূমিকা পালন করেছে। আমি মনে করি এই ধরনের বিষয়গুলো, আর বাকি সব তো এখন যারা এক্সিস্টিং, যারা নাকি মানে একদম ফিল্ডে আছেন, আমি তো ভাই প্রবাস থেকে হঠাৎ করে এসেছি, হ্যাঁ, হাতির সুর দিয়ে তুলে এনে আপনারা এখানে বসিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ মানন ভাই। আমরা খুব সুইফট, আমরা শেষ অবস্থায় আমরা সুইফটলি একটা ছোট যে আপনাদের রিকমেন্ডেশন বলেন মাহবুব ভাই, যে কী করা উচিত এই উত্তরণের জন্য। তো আমার কাছে এটা মনে হয় আমাদের যেটা হয় আমার স্ট্রেনথেনিং বাংলাদেশ ব্যাংক, যেটা অলরেডি টাস্ক ফোর্সের মধ্যে একটা কিন্তু কাজ হচ্ছে যে স্ট্রেনথেনিং বাংলাদেশ ব্যাংক।
দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন এন্ড অফ দ্য ডে আমাকে দেখছে কিন্তু, রেগুলেট করছে, সুপারভাইজ করছে কিন্তু বাংলাদেশ ব্যাংক। আমার কোনো রং ডুইংস আছে কি না, কী করছি, সেগুলো যদি না করা হয় তাহলে কিন্তু আমি কিন্তু এখানে আমি কোনো ডিসিপ্লিন আছে। সো দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট।